সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু, আমিও ভালো আছি। আপু, আপনার কি ক্লাসে জয়েন হতে কোনো সমস্যা হয়েছিল? আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি ক্লাসে জয়েন হব, কিন্তু হতে পারতেছি না। না, কোনো সমস্যা নেই। ক্লাস তো আজকে 10:30 থেকে শুরু হবে। আপনি অনেকক্ষণ আগে থেকে জয়েন করার ট্রাই করলে তো লিঙ্কই ওপেন হয়েছে 10:20-এ। ও, আমি জানি না তো, আমি আগামী ক্লাস করি নাই। গত জানা ক্লাসে ছিল। বলেছিল যে এখন থেকে রমজান মাসে 10:30 থেকে ক্লাস হবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি জানি না। Hi everyone. Assalamualaikum.
আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম। ভালো। আপনাদের কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। কথা কি ক্লিয়ার বোঝা যায়? কেমন জানি কাইটা কাইটা আসে আপনার কথা। নেট প্রবলেম হতে পারে, স্লো। সেটাও হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো। তো কেমন কাটছে সবার দিনকাল, রোজা রমজান? কাটছে আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কেউ একজন কাজ পাইছিল মনে হয় কিছুদিন আগে, জানা আছে নি কারো? হাসান শাহরিয়ার একটা কাজ করছিল মনে হয়, সম্ভবত বাংলাদেশের কোনো এক লোকের, আমি যতটুকু জানি। ভালো কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি অবস্থা, কেমন চলছে? আছি আলহামদুলিল্লাহ ভালো, চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। বাকিদের কি অবস্থা, আপুদের, বাকি ভাইয়াদের কি খবর? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালোই, সুস্থ আছি। তারপর পোস্ট পাবলিশ করেছেন সবাই? জি ম্যাম, করেছি আমি। কারো কি প্রবলেম হয়েছে পোস্ট জি ম্যাম। আপলোড করতে বা রাইটিং এ না, আমার কোনো পাবলিশিং? প্রবলেম হয়নি। আর কারো কি কোনো প্রবলেম হয়েছে? মানে পাস্ট ক্লাস থেকে কোশ্চেন থাকলে করতে পারেন। পোস্ট ক্রিয়েটিং প্লাস আপলোডিং এ যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে বা ওয়েবসাইট রিলেটেড। ম্যাম পাশাপাশি দুইটা ইমেজ কিভাবে একসাথে করা যায় এটা করতে পারি না আমি। পাশাপাশি যদি দুটো ইমেজ দিতে চান, আপনার জন্য সবচেয়ে সহজ হবে, আপনি ক্যানভাতে কিন্তু এরকম আমাদের জি ম্যাম। আছে, ওখানে আপলোড করে এনে যদি আপলোড দেন এখানে, সব থেকে ভালো হয়। কারণ দুটো ইমেজ দিবেন অবশ্যই একই ক্যাটাগরি, একই আপনার কিওয়ার্ডে, তাই না? সো দেখা যাবে যে একটা এসইও তে আপনার দুইটা ইমেজ এসইও হয়ে গেল।
দুইটা ছবি, বাট একটা আপলোডিং এ এসইও হয়ে গেল ইজিলি। দুটোর জন্য আলাদা আলাদা এসইও করতে হলো না। ঠিক আছে। জি ম্যাম। নীলিমা। জি ম্যাম। ওকে ভাই, থ্যাংক ইউ। নীলিমা আপু বলেন। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার তো হচ্ছে যে ওই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড বলতেছি, বডিটা চেঞ্জ করতে পারি নাই। বডিটা মানে হোম পেজের যে বডিটা? ওইটা আপনি যেভাবে দেখিয়েছিলেন ওইভাবে গেলে হচ্ছে কিছু মানে লেখা আসতেছে, এগুলা কি বুঝতেছি না, মানে এক্সাক্ট বডি যেটা সেটা আসতেছে না। আবার হচ্ছে এর আগের দিন আমি যে জিজ্ঞেস করেছিলাম যে মেনু বারটা আমি হচ্ছে যে মানে মেনুতে না রেখে সবগুলো একসাথে এভাবে আর কি বডি টানতে চাচ্ছি, ওই রকমও ওইটা তো মানে ওই টেমপ্লেটে হচ্ছে যে ওই আচ্ছা, যেভাবে আপনি স্ক্রিনশট দিতে দেখেছিলেন পারবেন? ওইটা নাই। স্ক্রিনশট দিতে হ্যাঁ পারবেন হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শেয়ার দেন, আমি দেখলে একটু বেটার সলিউশন দিতে পারবো। শো চলে করছে যান। কি? হ্যাঁ, শো হচ্ছে, ড্যাশবোর্ডে চলে যান। হুম। ডান পাশে আপনার ড্যাশবোর্ডটা ওপেন আছে। আপনি জুমের যদি বারটা উপরে থাকে ওটা টেনে সরিয়ে দেন, ওটার জন্য মেবি দেখা যাচ্ছে না। বুকমার্ক করে রাখবেন, এক ক্লিকেই ওপেন হয়ে যাবে সাইট। রিমেম্বার মিতে দিয়ে ক্লিক করে ইয়া করে রাখবেন, তাহলে ইজি হবে। এই যে এখানে আপনি মেনু আগে কি মেনু ঠিক করবেন না কি ঠিক করবেন, না হেডার সেকশন না কি, কোনটা ঠিক? আগে হচ্ছে আগে আমার বডিটা আর কি, এই যে আচ্ছা, আপনি বডিটা নিচে। নিউ নিউ ট্যাবে ওপেন করেন। আপনার যে নামটা দেখা যাচ্ছে হোমের এখানে, এখানে নিউ ট্যাবে ওপেন করেন বডিটা, মানে আপনার সাইটটা। এখানে সাইট কিভাবে নিউ ট্যাবে দেখবেন? আপনি যে সাইটটার, এখানে তো আমি ড্যাশবোর্ড দেখছি, বাট আপনার সাইটের হুম, পেজ আমি কোথায় দেখবো? হুম। এখানে হ্যাঁ, ভিজিট সাইটে নিউ ট্যাবে ওপেন করবেন, এটা যেন চলে না যায়। ওটা চলে গেলে কিভাবে হবে? ওটা রাখার দরকার ছিল না। নিউ ট্যাবে ওপেন করতে কেন বললাম বলেন? এখন এখানে এডিট পেজে ক্লিক করেন। কোথায়? এখানে হ্যাঁ, এখানে ভিউ সাইট দেন, ভিজিট। আবার একই কাজ করলেন। আচ্ছা, এডিট পেজে ক্লিক করেন। এই যে বোন আসতেছে। আচ্ছা, এখানে কোনো কিছু তো একটা সেটিংস এ প্রবলেম হয়েছে, কোড চলে আসছে, সব তো দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ এইভাবেই কোড চলে করতেছি আসছে। আমি, বাট তারপর আমি আর্টিকেলটা দিয়ে দিয়েছি, না ইয়া করে ডিজাইন ওইরকম ডিজাইন চেঞ্জ না করে লাইব্রেরিতে আর কি। ডিজাইন লাইব্রেরিতে ক্লিক করেন তো। এমন হলো কেন? কিছুই আসে না ওইটাতে ক্লিক করলে। আচ্ছা, ওই যে উপরে ডান পাশে যে বাটনটা আছে, ওই যে কেডেন্সের একটা বাটন আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন তো। এটা হুম হুম। এখানে আপনার কোড, সব কোড চলে আসছে, মানে সেটিংস এর কোনো প্রবলেম হয়েছে। এর থেকে এই সেটিংস খুঁজে বের করে এটা সলিউশনের থেকে যেটা বেটার হয় যে আপনি আবার নতুন করে আপনার টেমপ্লেটটা চেঞ্জ করেন। টেমপ্লেটটা চেঞ্জ করলে আমি আমি টেমপ্লেটটা হচ্ছে কেডেন্সটা প্রথমে যখন হচ্ছিল না পরে ডিলিট করে দিয়েছিলাম, আবার হচ্ছে নতুন করে সবকিছু করছি প্রথম থেকে। সেম দেখি কালকে সেই সকাল 12টা থেকে রাত 12টা 40 পর্যন্ত এটা নিয়েই পড়েছিলাম, মানে বাট চেঞ্জ করার কিছুই হলো পরেও না। এরকম আসছে। হ্যাঁ এরকমই, আমি ইভেন টেমপ্লেটও চেঞ্জ করছি, মানে প্রথমে হুম। আরেকটা নিছিলাম, ওইটা যখন হয় না পরে আরেকটা নিছি, তাও দেখি একই নিচে নিচে সমস্যা। নিচে স্ক্রল করে আসেন। সবই লেখা, মানে ডিলিট করেও হচ্ছে শেষ করা যাচ্ছে না। না, এখানে হচ্ছে ওই যে আমাদের যেই সিএমএস টাই চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা যে ড্রপ ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করব ওই মেথড চেঞ্জ হয়ে আপনার কোড সিস্টেম চলে আসছে। আচ্ছা, এখন আবার ড্যাশবোর্ডে যান দেখি। চলে যান হচ্ছে প্লাগইনসে।
ইনস্টল প্লাগইন। ভিতরে যাবো? হ্যাঁ, ইনস্টল প্লাগইন গুলো দেখবো। ভিউ টেমপ্লেট লাইব্রেরিতে যান। হুম, স্ক্রল করেন, নিচে আসেন। কারেন্ট টেমপ্লেট কোনটা? কারেন্টটা হচ্ছে আমি যেটা নিয়েছিলাম ওটাই না অন্য কোনো? না, অন্য অন্য আরেকটা। আচ্ছা, তাহলে এখন স্ক্রল করেন, যান নিচে যান, দেখি আমরা অন্য আরেকটা নেব। থামেন থামেন, ওই যে উপর একটা গেছে, ইয়া কোর্স, রাইটিং কোর্স একটা গিয়েছে, ওটা ওটা নেওয়ার চেষ্টা করেন, আর একটু উপরে যান, আর স্ক্রল করে যান তাহলে। হ্যাঁ, এই যে রাইটিং কোর্স, এটা এটা সিলেক্ট করেন। নেক্সট দেন, দেখি চেঞ্জ যদি না হয় তাহলে তো 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, ব্যাকে দিলে ডিলেট, একটু ব্যাক দেন, উপরে ব্যাকে ক্লিক করে ব্যাকে যান। আবার একবার টোটাল ব্যাক হয়ে গেল। সেমটা আবার নেন। হুম, হুম। এখানে দেখেন, একটু নিচে স্ক্রল করেন, বাম পাশে, বাম পাশে যে নিচে স্ক্রল করবেন, বাম পাশে। হ্যাঁ, দেন নেক্সট দেন। দেখেন এখানে বলতেছে ডিলেট প্রিভিয়াস ইম্পোর্টেড কন্টেন্ট, হ্যাঁ ডিলেট হয়ে যাক। হ্যাঁ, দেন নেক্সট ক্লিক করেন। 1 মিনিট, রিকোয়ার্ড দুইটা ম্যাম ওনার প্লাগইন। তো কেডেন্সি ইনস্টল আছে, প্লাস অন্যান্য তো দেখা যাচ্ছে টেমপ্লেট অনেকটি, এগুলি উনি না, টেমপ্লেট তো অনেকগুলো একসাথে চুজ করা যায় না, একটাই চুজ করতে হয়। না, আরো থিম আছে কিনা জানি না, ওটা দেখবো না। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে বলতেছে যে আপনার কিছু প্লাগইন রিকোয়ার্ড, দুটো প্লাগইন দেখাচ্ছে, লার্ন ড্যাশ এন্ড লার্ন ড্যাশ কোর্স গ্রিড অ্যাড অন। এই দুটা প্লাগইন, এই দেখেন রিকোয়ার্ড লেখা আছে ইয়েলো লাইট, আপনার কি বলে এটা না, আপনার অফ হোয়াইট এই কালার দুইটা। টাইপ, বা হ্যাঁ, এই দুটো কিন্তু রিকোয়ার্ড প্লাগইন, এই দুটো প্লাগইন কিন্তু লাগবে এটা, এই এই টেমপ্লেটটা নিয়ে কাজ করলে। এন্ড ফিনিশ এন্ড লঞ্চ ক্লিক করেন। এটা জাস্ট আপনার অ্যাড নিউতে যে, হ্যাঁ স্টার্ট ইম্পোর্টিং দেন। হ্যাঁ, এখানে ইম্পোর্ট হতে থাকুক। এখন আপনি পাশের ট্যাবে যান, পাশের ট্যাবে যে আপনি হচ্ছে এটা এখানে থাকবে। পাশের ট্যাবে আপনার যে কি বলে, ড্যাশবোর্ডটা ওপেন আছে না, পাশেরটাতে কি তার বাম পাশের যেটা ওপেন আছে, আপনার এটা ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, কয়টা থিম আছে একটু চেক করি। এটা থেকে আপনি এগেন যান, ওয়েবসাইটে যান ক্লিক করে। এখন এখানে আপনি ওই প্যান্থিয়ন ওয়েবসাইটে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এখানে অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স ওয়েবসাইটের, এখানে কোনো প্রবলেম নাকি কোথায় যে মেইন প্রবলেম, এটা টিমসে যাবো? মুশকিল। হ্যাঁ, টিমসে যান। এটা আসলে বের করা মুশকিল, একটাই আছে, ঠিক আছে সমস্যা নেই। এখন যান, দেখি টেমপ্লেটটা ইনস্টল হয়েছে কিনা একটু দেখি। ডান ডান পাশের ট্যাবে যান আবার। যদি ঠিক না হয়, আপনি নতুন করে অ্যানাদার মেল দিয়ে আরেকটা প্যান্থিয়ন সাইট খুলবেন, তাহলে ডান পাশের ট্যাবটাতে ক্লিক দেন না। আপনার ট্যাব কোথায়, আপনার যে কোথায় ইম্পোর্ট হচ্ছে আপনার টেমপ্লেটটা, সেখানে যান। মানে এখানে হচ্ছে ওই যে ইয়াটা শো করতেছে, তো এই জন্য আমি তুমি এটা দেখতেছি টান না। দেন, এটা টান দিয়ে এটা মুভ করা যায় তো, এটা তো আপনার শো করছে জন্য যে আপনি কিছু করতে পারবেন না তা তো না। আচ্ছা, হ্যাঁ। এটা মুভ করেন আপনি। এখানে ইম্পোর্ট হওয়ার পরে এখন আবার আমি দেখতে চাই যে ঠিক আছে কিনা, যদি ঠিক হয় ভালো, আর যদি ঠিক না হয় আপনি নতুন করে প্যান্থিয়ন সাইট ক্লিক করেন। কারণ আপনি আবার যান, ওই যে আপনার প্যান্থিয়ন সাইটটা যে বাম পাশে আছে ওইটাতে ক্লিক করেন একটু। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, এটাতে এখানে আহ এখানে কোনো সেটিং এ ইস্যু আছে কি না এটা আমি বুঝতে পারবো না, কারণ আমরা তো ইউজুয়ালি এটা ওয়ান কাইন্ড অফ সি প্যানেল টাইপ, এই টাইপের সি প্যানেল তো আসলে আমরা কাজ করি না। তো এখানে কোনো ইস্যু করেছেন কিনা বা এখানে কোনো সেটিং চেঞ্জ করেছেন কিনা এটা। আমি তো কোনো কিছু করি না, আমি জাস্ট আপনি যেভাবে দেখেছিলেন, আমি তো ইভেন খাতায় লিখে রেখেছিলাম স্টেপ বাই স্টেপ, ওইরকমই এমন গিয়েছিলাম হওয়ার তো প্রথমে। কথা না, এরকম হওয়ার কথা না। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট আমি হচ্ছে যে টেমপ্লেট আপনি যেটা নিয়ে আমাদেরকে দেখিয়েছিলেন, আমি ওইটা নিয়ে নাই, আমি অন্যটা নিয়েছি, কারণ হচ্ছে আমার ইয়া হিসাবে নিয়েছিলাম। বাট দেখি যে ওই তখন থেকেই প্রবলেম।
ওকে, আর কার আপনার ইম্পোর্ট হতে থাকুক, আমি একটু দেখি। দেন নাজনীন সুলতান আপু বলেন আপনার কোশ্চেনটা নিয়ে। হ্যাঁ, আপু হচ্ছে আমার টাইনি পিএনজি যেটা আপনি প্লাগইনসটা হচ্ছে ইনস্টল করতে বলছিলেন, তো ওটা আমি ইনস্টল করছি, করার পর অ্যাক্টিভও হয়েছে, কিন্তু যখন এটা হচ্ছে সেভ দেওয়া হচ্ছে তখন 500 বাই 500 আসছে না। তো এটা যখন আমি আবার যখন হচ্ছে এপিআই ড্যাশবোর্ডে গেলাম, তো সেখান স্ক্রিন থেকে রেডি রাখেন আপু, রাইট ওয়েতে করেন নাই, দ্যাটস ওয়াই আসে নাই। যদি রাইট ওয়েতে করতেন কেন আসবেন না? আপনি স্ক্রিন রেডি রাখেন, এভাবে বললে আমি সব সলিউশন দিতে পারবো না, কারণ আচ্ছা, কিভাবে করতে হবে আমি স্টেপ দেখিয়ে দিয়েছি। তারপর যদি না হয় স্ক্রিন রেডি রাখেন। জি, আপু সি মাই সাইটে যান। আচ্ছা, এখন আপনি এখন এটা এডিট পেজে ক্লিক করেন। হুম, তাহলে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলেন আপু। হ্যাঁ, ওটা ওই অ্যাকাউন্টে কোনো ইস্যু হয়েছে, নতুন করে অ্যাকাউন্ট খুলেন যেহেতু। মানে অন্য ইমেল দিয়ে খুলবো? হ্যাঁ, অবশ্যই অন্য ইমেল দিয়ে খুলতে হবে। এবং আরেকটা বিষয় আমি আরেকটু দেখি যে এখানে কয়টা সাইট ওরা অ্যালাউ করে। আপনি ওই যে আবার প্যান্থিয়ন সাইটটাতে জানতো দেখি এই এই একটা ইসের আন্ডারে আরো সাইট ক্রিয়েটের অপশন দিচ্ছে কিনা, আমি ট্রাই করি। ম্যাম দুইটা দেয়। দুইটা না, তাহলে এটার আন্ডারে তাহলে আরেকটা ক্রিয়েট করেন আপু। হ্যাঁ, তাহলে প্যান্থিয়ন সাইট ক্রিয়েট না করে আরেকটা সাইট কিভাবে ক্রিয়েট করবেন এখানে সেম ওয়েতে। হ্যাঁ, সেম ওয়েতে? আর উপর স্ক্রল করেন, দেখি কোথায় অপশনটা একটু দেখি। সাইট অ্যাডমিন কোথায় যাবে এখন তাহলে? সেলিং ড্যাশবোর্ডে চলে যাবে। কোথা কোথা না, ড্যাশবোর্ডে না, এই ড্যাশবোর্ডে গেলে তো ওইটা তো বাতিল, নতুন আরেকটা যে ক্রিয়েট করবেন এই অপশনটা কোথায়? কে ক্রিয়েট করেছেন? আমি যখন আমার ওই পুরান সাইটটা যখন ওই ডিলিট করলাম না, তখন ম্যাম ওইখানে দেখাইছে যে সাইট কোয়ান্টিটি এক পাশে মানে 0 স্ল্যাশ ওই পাশে দুইটা ছিল, তার মানে তো ম্যাম দুইটা দিচ্ছে ওনারা করতে। সম্ভবত এই যে সেটিংটা আছে না, ওই যে এই কোনায়, এই সেটিং এ ক্লিক করলে হয়তো বা এটার উপরের যে সেটিংটা সম্ভবত এটা এই যে ডিলিট সাইট, এই ডিলিট সাইটে ক্লিক করে আপনি সাইটটা ডিলিট করে দেন। করে দিব? হুম হ্যাঁ, হুম ডিলিট সাইটে ক্লিক করেন, দেখেন ডিলিট দেখেন সাইটে অপশন ক্লিক করেন। আসবে, একবারে তো ডিলিট হবে না। হ্যাঁ ডিলিট সাইট, হ্যাঁ। তাহলে তো আর ওইটা দ্রুত। এখন এই যে আপনার যে নামটা, সাইডের নামটা যেটা লিখছেন, এটা নিচে লেখেন বক্সে, বক্সে লিখে ডিলিট সাইট দেন। এই যে এই তখন নামটা? হ্যাঁ 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 তাহলে তাহলে তার দুটো রিকোয়ার্ড না, তাহলে তো না না ওইটা ম্যাম, ডিলিট ওই করে মানে করা লাগতেছে। এখানে ডিলিট করার পর ওইখানে দেখাইছে দুইটা ইয়া আমার দেখলাম যে দুইটা করা যায় ম্যাম, আমি দুইটা করছি। আচ্ছা, ওই দুটো ডিলিট হইলো? আচ্ছা, কাজ হ্যাঁ, করতেছি। হ্যাঁ, কাজ হচ্ছে। দেন এখানে অপশনটা আসবে মেবি। এখানে আসবে। আমি তো মাল্টিপল ক্রিয়েট করিনি, ইউজুয়ালি আমি প্রত্যেকবার ড্যাশবোর্ড থেকে, আমার ড্যাশবোর্ড থেকে মানে সাবডোমেন ক্রিয়েট করে দেখাই। আপনাদেরটা জাস্ট এবার করলাম যে থ্রিটাতেই করে দেখাচ্ছি, সাবডোমেনে আর যাইনি এবার। তো দেখেন এটা ডিলিট হয়ে গেলে দেন হচ্ছে নতুন করে একটা ক্রিয়েট করে ট্রাই করেন। যদি তাও প্রবলেম হয় তাহলে নতুন করে প্যান্থিয়ন সাইট অ্যানাদার জিমেল দিয়ে, অবশ্যই কোনো ভুল হয়েছে স্টেপগুলো প্রপারলি করেন, অন্য কোনো অপশনে না যেয়ে আবার রাইট ওয়েতে করার চেষ্টা করেন। দেখেন হয়তো বা কোনো একটা কিছু অবশ্যই এখানে মিস্টেক হয়েছে, না হলে এরকম কোড আসার কথা না, কারণ ওখানে অপশন যেটা কোড টোটালি চলে আসছে, এখানে এটা ঘাটাঘাটি করলে ঠিকই সলিউশন বের করা যাবে, বাট এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। অথবা এটা আমি হয়তো বা আমার ফ্রি টাইমে আমি দেখতে পারি আমার ইয়ে থেকে যে আসলে কিভাবে এটা এই যে সলিউশন। দেখেন ম্যাম, এখানে এই যে দেখেন হ্যাঁ, দুইটা দুইটা দেখেছে। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট নিউ সাইট। দিব? হ্যাঁ, এটা যে আবার ক্রিয়েট এখন করবেন না, ক্লাস শেষে, এখন আমাদের টপিকে যেতে হবে। ক্লাস শেষে তো আপু ওই যে আমার যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম ওইটা তো কি করব? সমস্যা নেই, আপনার ইয়া সাবমিট করেছেন না, আপনার হয়ে গেছে, ওটা হ্যাঁ। অ্যাসাইনমেন্ট কাউন্ট হবে, ওটা সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন ঠিক খুব আছে। ভেরি ফাস্ট হচ্ছে কে শেয়ার করবেন? নাজনীন আপু না? নাজনীন আপু ভেরি ফাস্ট শেয়ার করে ফেলেন তো। আজকে আহ, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, চলে যেতে হবে। সেটিংসে ক্লিক করেন, টাইনি পিএনজির সেটিংসে। যে এখানে এমনটা আসছে। হুম, এখন এরকমটা আসছে কারণ আছে, আপনার ওই যে ড্যাশবোর্ডে যান, আপনার মেল থেকে ড্যাশবোর্ডটা ওপেন করেন, নিউ ট্যাবে আপনার মেলটা ওপেন করেন। মেল কি আবার আলাদা ট্যাবের নাকি? জি, আলাদা টাইপের। আলাদা ট্যাবে হলে তো প্রবলেম হবে, ওই মানে আলাদা ট্যাব বলতে আলাদা উইন্ডোতে হলে হবে না, ওই উইন্ডোতে ওপেন করেন মেলটা।
মেলটা সেম উইন্ডোতে ওপেন করেন, এই জন্য আপনাদের এত প্রবলেম। ঠিক আছে, আপনার মেল একটাতে আবার সাইট আরেকটাতে, এভাবে করলে যেটা হয় ওই যে ওটা ইন্টিগ্রেট করতে পারছে না, তো পাচ্ছে না ওরা, এই কারণে ইন্টিগ্রেট করতে পারছে না। এখানে কি আবার হচ্ছে অ্যাড করবো এটা? হ্যাঁ, সাইন ইন হতে হবে ওই মেলটা দিয়ে, যে মেলটা দিয়েছেন। এখানে না না, এটা কোথায় যাচ্ছেন? কাস্টমাইজে কেন যাচ্ছেন? এখান থেকে আসি। আপনি জিমেলে যান, জিমেলে যান, আগে জিমেল লিখে সার্চ করেন, যদি না পান জিমেল লিখে সার্চ করে দেন, গুগল মেল। হ্যাঁ, জিমেল। এটা থেকে সাইন ইন করবো? না না, এখানে ব্রাউজারে তো সাইন ইন হতে বলেন, আপনি এই যে জিমেল দেখেন এখানে বাম পাশে তো আছে, প্রথম লিঙ্কটাতেই ক্লিক দেন না। আপনারা এই এতগুলো উইন্ডো কিভাবে ম্যানেজ করেন? আপনাদের জিমেল এগুলো এক্সপ্লোর করতে যে এত প্রবলেম হয়, এই যে এখানে আছেই তো এটা সাইন ইন। হ্যাঁ, এটা হ্যাঁ, এখন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিছিলেন, এই আমি ওইটাতে গিয়ে ওই ব্রাউজার দিয়েছি। থেকে দিয়েছেন, এই জি। জন্য প্রবলেমটা হচ্ছিল। এখন এখানে নিচে আসেন স্ক্রল করে, এখানে ওভারভিউ অপশনটাতে ক্লিক দেন। আচ্ছা, এখানে তো 500টাই দেখাচ্ছে। ফ্রি প্ল্যান দেখাচ্ছে। আম, এটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক দেন তো। আচ্ছা, এখন ওই যে বামের পাশে ট্যাবটাতে যান। এইটাতে টাইনি পিএনজিতে। হ্যাঁ, যেটাতে ছিলেন, হ্যাঁ। না না, আপনার ওই যে, হ্যাঁ হ্যাঁ, এখানেই চেঞ্জ এপিআই এটাতে ক্লিক দেন, সেভ দেন। সেভ দিলে কি এরর আসে? জি। ওই যে এপিআই ড্যাশবোর্ডে যেতে হবে এখন, তাহলে হয়তো মেবি হতে তাহলে পারে। এই যে এখানে যে এপিআই ড্যাশবোর্ড দেখাচ্ছে এটা থেকে জানতো, এই যে এখানে এখানে লিংক দেখাচ্ছে উপরে, এররটার উপরে। এটা যেখানে সেভ সেভ দিলেন না তার উপরে মেবি। সেভ বাটনের উপরে। এইটা এখানে এই যে এটা। হুম। এই যে এখানে এখন নিচে স্ক্রল করেন, নিচে ও এই যে এটা কমাতে হবে, এটা কমিয়ে 500 দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখন ওখানে সেভ দিলে সেভ নিয়ে নেবে। ঠিক আছে, এখন নিচে নিচে এটা যে, আপডেট অ্যাকাউন্ট না না, করবো। আপগ্রেড আপগ্রেড কখন? আপগ্রেড মানে আপনি প্রো নিবেন এটা, তখন আপগ্রেড। নিচে এসে সেভ চেঞ্জেস দিয়ে দেন, ঠিক আছে। জি। ওকে, ডান আপনার জি, থ্যাংক ইউ আপু। হয়ে গেছে। ওকে, এখন আমাদের আজকের টপিকটা হচ্ছে ওয়েবসাইট অডিট নিয়ে। ওকে, আমি টপিকে যাচ্ছি, কোশ্চেন ক্লাস শেষে যাওয়ার পর যদি থাকে। ওয়েবসাইট অডিট মূলত কি? হ্যাঁ, আপনাদের এখানে আছে যে অন পেজ অডিট আর একটা আছে টেকনিক্যাল অডিট, এভাবে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। বাট মূলত ওয়েবসাইটের অডিট মানে লাইক এটা ইস্যুখনের একটা ওয়েবসাইট, তাই না? আমরা সবাই চিনি না ওয়েবসাইট? এটা হচ্ছে ইস্যুখনের একটা ওয়েবসাইট। তো দেখেন ওয়েবসাইটটা খুবই দারুণ দেখতে, তাই না? এখানে মেনু বার সুন্দর করে সাজানো আছে, কন্টেন্ট আছে, হেডার সেকশনে ইনফো আছে, মানে যা যা সোশ্যাল আইকনস আছে সবকিছু কিন্তু পারফেক্টলি শো করছে, তাই না? এখানে কোনো ইস্যু বা এরর আমরা দেখছি না, সবকিছু নিট অ্যান্ড ক্লিন। বাট এখানে অনেক এরর বা ইস্যু থাকতে পারে, যেগুলো আমরা কি করতে পারবো না, খালি চোখে দেখতে পারি না, লাইক হাতের ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুর মতন, যেটা হচ্ছে আমরা খালি চোখে দেখা যায় না। তো এই যে এই ওয়েবসাইট গুলোর এরর গুলোর জন্য এরর গুলো ফাইন্ড আউট করা যায় বা এরর গুলো নিয়ে কাজ করা যায় এটা ড্যাশবোর্ডে থাকাকালীন সময়ে। যেমন এটা ড্যাশবোর্ড বলতে আম, এটার ইন্টারনাল অনেক অপশনস আছে, লাইক নট অনলি যে আপনারা ওই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কাজ করছেন এটা না, সার্চ কনসোল নামে একটা অপশন আছে। এটা বলা যায় যে ওয়েবসাইটের সাথে গুগলের একটা প্রোডাক্টকে ইন্টিগ্রেট করা। সেখানে যে ওই আমার এই ওয়েবসাইটের অনেক ধরনের এরর বা প্রবলেম গুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। হ্যাঁ, তো আমাদের লাইক মনে করেন যে আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অডিটের জন্য আপনি তার হচ্ছে লগ ইন ডিটেলস ছাড়াও তার গুরুত্বপূর্ণ মানে অ্যাকাউন্টগুলোর, মানে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট বলতে ওই যে সার্চ কনসোল বললাম, ওয়েবসাইটের ড্যাশবোর্ড বললাম,
হ্যাঁ, তো এরকম গুরুত্বপূর্ণ পার্টগুলোতে আপনি লগ ইন হওয়া ছাড়াও কি করতে পারেন, এই ওয়েবসাইটের কি কি এরর বা ইস্যুস আছে সেগুলো আপনি কি করতে পারবেন, ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। এবং এইটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার ওয়েবসাইটে ভিজিটর কম, র্যাঙ্কিং আসছে না ব্লগগুলোতে, সো র্যাঙ্কিং এর জন্য আমাকে আসলে কি কি করতে হবে। তো কি কি করতে হবে আমরা জাস্ট ওয়েবসাইট এভাবে দেখে বলতে পারবো ইশিকনকে কি করতে হবে, এই সাইটের কি কি বিষয় অপটিমাইজ করতে হবে আপনি এভাবে দেখে বলতে পারবেন না। আপনাকে তখন ফার্স্ট স্টেপটা কি হবে, যে আমাকে আগে একটা অডিট করতে হবে, আমাকে একটা অডিট রিপোর্ট মেক করতে দাও যে দেখি তোমার আসলে কোথায় কোথায় ইস্যুস আছে। সো এই ইস্যুস গুলো ফাইন্ড আউট করার জন্য তখন আমরা একটা অডিট রিপোর্ট মেক করি, এবং এগুলো খুবই ইজি, খুবই সিম্পল, আপনার টুলস হচ্ছে আপনার সকল কাজ করে দিবে। ওকে। অ্যান্ড আরেকটা বিষয় যেটা, যে এবং হচ্ছে আরেকটা বিষয় যেটা, যে আমাদের ক্লায়েন্টস যে কম্পিটিটরদের কিওয়ার্ড অ্যানালাইসিস একটা পার্ট দেখেছিলাম না আমরা, কিওয়ার্ড রিসার্চের সাথে, জি কিওয়ার্ড ম্যাম। রিসার্চের সাথে কম্পিটিটরদের কিওয়ার্ড অ্যানালাইসিস একটা পার্ট দেখেছিলাম। সো কম্পিটিটরদের অ্যানালাইসিস আমাদের ক্লায়েন্টরা চায়, অনেক সময় ইন ডেপথ অ্যানালাইসিস চায়, যে এই ওয়েবসাইটটা আমার কম্পিটিটর, সো এর ইন ডেপথ অ্যানালাইসিস আমাকে দাও, বা ইন ডেপথ মানে ওদের অডিট রিপোর্টটা আমাকে দাও, যে ওদের সাইটে কি কি কাজ করছে, কি কি ওদের দুর্বলতা আছে, কি কি ওদের পজিটিভ সাইন আছে যার কারণে ওরা ভালো করছে, বা ওদের অনেক ভিজিটরস। তো এটার জন্য যখন ইন ডেপথ বলবে তখন ওই ক্লায়েন্টের কম্পিটিটরের অ্যাকাউন্টেরও অডিটও হতে পারে এক ধরনের, আমাদের এই যে এরকম ইন ডেপথ অডিট যেটা বা এসইও অডিট এখন যেটা করব ওটাও করে দিতে পারেন আপনার ক্লায়েন্টের, যদি এরকম ক্রাইটেরিয়া থাকে যে আমার কম্পিটিটরের ডিটেলস আমাকে দাও, তাহলে আমরা কি নিব, কি চুজ করব, এই মেথডই চুজ করব। অথবা আমার ক্লায়েন্ট যদি বলে না আমার ওয়েবসাইটে অডিট করে দাও, এখন তার ওয়েবসাইটের অডিট মানে মূলত হচ্ছে তার ওয়েবসাইটের ভুল ত্রুটিগুলো যা আছে এগুলো জাস্ট খালি হাইলাইট করা, মানে যেগুলো সমস্যা, যেগুলো প্রবলেম, অনলি প্রবলেম গুলো হাইলাইট করা। আর যখন তার কম্পিটিটরের অ্যানালাইসিস বলবে তখন ওই কম্পিটিটরের দুর্বলতা প্লাস পজিটিভ সাইন, মানে সকল ভালো মন্দ দুটোই আমরা মেনশন করব বা রিপোর্টে রাখবো। ঠিক আছে, ভালো এবং মন্দ দুটোই রাখবো যদি হয় আমার ক্লায়েন্টের কম্পিটিটরের সাইট, এবং আমার ক্লায়েন্টের যদি সাইট হয় তখন আমরা কি করব, জাস্ট অনলি যেগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো জাস্ট খালি শোকেস করব। কারণ কি বলেন, কারণ হচ্ছে আহ ওই যে প্রবলেমগুলো ওগুলো সলিউশন করাই হচ্ছে এসইও অপটিমাইজেশনের কাজ। যে প্রবলেমগুলো দেখাবে এগুলো সব এসইও প্রবলেম দেখাবে, এসইওর অন পেজ এসইও প্রবলেম আসতে পারে, টেকনিক্যাল এসইও প্রবলেম আসতে পারে, অফ পেজ এসইওর প্রবলেম আসতে পারে, এগুলোর অপটিমাইজেশনই হচ্ছে এসইওর মানে এগুলোর আমরা যখন ফিক্স করতে যাব তখনই এসইও অপটিমাইজেশনের ক্যাটাগরিতে আমরা চলে যাব। ঠিক আছে। ওকে, সো এর জন্য আমরা ওই যে আমাদের সেই সেম টুলগুলো নিয়ে কাজ করব, উবার সাজেস্ট, সেমরাশ, মজ, এগুলোতে কাজ করব। এখন আম, আপনারা যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার একটা মেথড আছে তাই না, যে আউট অফ মার্কেট প্লেস মানে এটা আমরা মানে সচরাচর শুনে থাকি যে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো। আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে আপনাকে কাজ পেতে হলে আপনাকে আসলে কাজের জন্য আহ, উম, মানে সোর্সিং করতে হয় বা চেষ্টা করা লাগে, যেটা অন্য মার্কেট প্লেসেও করা লাগবে। আপনি আপওয়ার্কে যান, আপওয়ার্কে গেলে আপনার জব কখন কোন জব প্রপোজালটা সাবমিট হলো, হ্যাঁ, এবং হচ্ছে আহ, ওই ওই জবের পরিপ্রেক্ষিতে যে আসলে এটা আপনার সাথে ম্যাচ করছে কিনা তখন আপনি অ্যাপ্লাই করছেন, কাজের জন্য কিন্তু চেষ্টা করছেন। যেটা ফাইবারে একটু তুলনামূলক কম, ফাইবার আসলে দেখা যায় সার্চের মেথডে যেহেতু ক্লায়েন্টরা বেশি আসে তো ওখানে আসলে অ্যাপ্লাইং সিস্টেমটা ওরা এখন তুলে দিয়েছে, অ্যাপ্লাইং সিস্টেমটা নেই। বাট অ্যানাদার অন্যান্য যে freelancer.com আছে এগুলো সবগুলোতে আপনার অ্যাপ্লাই করতে হবে, জব পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, জবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে করতে আপনাকে ওরা মিটিং এ ডাকতেও পারে। যদি আপনার প্রপোজাল পছন্দ হয় দেন আপনার সাথে ইন্টারভিউ নেবে, যদি মনে হয় যে না সবকিছু পারফেক্ট বা তাদের সাথে ম্যাচ করে গেছে তখন দেখা যায় জবটার জন্য আপনাকে হায়ার করা হয়। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাহিরেও এরকম। এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাহিরে যখন আপনি জব পাওয়ার জন্য চেষ্টা করবেন, মানে এই জবটা লাইক হচ্ছে এসইও রিলেটেড জব যদি পাওয়ার চেষ্টা করেন তখন আহ কি কিভাবে আসলে তাদের কাছে রিচ করতে হয় এটা একটা মেথড আছে। মেথডটা হচ্ছে এরকম যে অনেকটা লাইক হচ্ছে আমি গার্ডেনিং টিপস
এই ক্যাটাগরি বা দ্য গার্ডেনিং টিপস ফর বিগিনার্স এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম। এই যে টপে যারা আছে এদের কিন্তু মোটামুটি এসইও স্কোর ভালো, তাই না? টপে যারা আছে এসইও স্কোর ভালো না? যদি এসইও স্কোর ভালো নাই হতো তারা টপে কিভাবে আসতো? তাদের ডোমেন অথরিটি অনেক হাই, তাদের এই ডোমেন এইজও অনেক হাই, তাদের সবকিছু মোটামুটি আপগ্রেডেড, দ্যাটস ওয়াই তারা টপে আছে। সো তখন আপনারা যেটা করবেন, একটা ক্যাটাগরিতে আপনি আসবেন, একটু নিচে স্ক্রল করে, এখন তার পেজেস না, আমি আগে বলতাম 10 নম্বর 15 নম্বর 20 নম্বর পেজে যান। হ্যাঁ, তো একটু স্ক্রল করে একটু শেষের পেজে আসবো, দেখবেন এদেরও পারফরমেন্স ভালো। আপনি অনেক শেষে আসছেন, এদের পারফরমেন্সও দেখবেন যে অনেক ভালো, কারণ সবাই কিন্তু ট্রাই করছে কিসের জন্য, এখানে র্যাঙ্কিং এর জন্য। সো আমি একটু নিচে আসার পর একটা নিচের একটা ওয়েবসাইটকে আমি ওপেন করব। এখান তার ওয়েবসাইট না, একটা ব্লগ পেজ ওপেন হবে, কিন্তু এখান থেকে আমি ওয়েবসাইট বের করে আনতে পারবো না, .com পর্যন্ত আমি নিব। তো আমি কি করব, এই ওয়েবসাইটটার একটা অডিট রিপোর্ট মেক করতে পারি আমি ফ্রিতে। ঠিক আছে, ফ্রিতে মেক করে মানে রিপোর্ট মেক করার আগে আমি ফ্রিতে আগে এখানে আমি আমার টুলসেই তো আমাকে সকল ডেটা প্রোভাইড করবে, আমি আগে টুলসে দিয়ে দেখবো যে আসলে মানে ইস্যুজ অনেক বেশি না কম। যদি দেখি অনেক বেশি, তখন আমি একটা রিপোর্ট মেক করব, এই যেরকম গুগল ডক বা আপনার এমএস ওয়ার্ড ফাইলে আমরা একটা রিপোর্ট মেক করব। দেন এটা মেক করার আগে দেখতে হবে তাদের সাথে কন্টাক্ট করার অপশন আছে কিনা, মানে ইমেল অ্যাড্রেস আছে কিনা। ইমেল আছে, এই যেখান থেকে কিন্তু তাদেরকে ইমেল করা যাবে, অথবা অনেক ওয়েবসাইটে ইমেল না পাবেন না, দেন ফেসবুকে চলে যাবেন, তাদের ফেসবুকে দেখবেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অথবা তাদের ফেসবুক পেজের ইনবক্স আছে, ইনস্টাগ্রামের ইনবক্স আছে, তাই না? অথবা দেখবেন ইউটিউবে যে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকতে পারে। তো এভাবে তাদের মেল অ্যাড্রেসটা যদি থাকে, সেই মেলের থ্রুতে কি করবেন, আপনি একটা রিপোর্ট মেক করে তাদেরকে জাস্ট এই শো করবেন যে আমি আসলে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, এভাবে নিজের পরিচয়টা দিতে হবে যে আপনি আপনি এখানে এই সেক্টরে কত বছর যাবত কাজ করছি, বা বা যদি আমাদের এক্সপিরিয়েন্স নিউ হয় এটা মেনশন না করলে হয়। তো দেন হচ্ছে তোমার ওয়েবসাইট, আমি যেহেতু আমি এগুলো নিয়ে রিসার্চ করি, সো ফ্রম সার্চ আমি তোমার ওয়েবসাইটটা পেয়েছিলাম, এবং আমি বেশ কিছু এসইও ইস্যুস পেয়েছি যেগুলো এই রিপোর্টে আছে, তুমি দেখতে পারো। হ্যাঁ, দেন সে দেখার পরে যদি ইন্টারেস্ট ফিল করে, সে দেখে অবশ্যই একটা স্টেপ নিবে, যদি সে কনসার্ন থাকে অ্যাবাউট দেয়ার ওয়েবসাইট, অবশ্যই কিন্তু একটা স্টেপ নিবে যে না, এগুলো আমাকে ফিক্স করতে হবে। তো সেই স্টেপটা আপনার মাধ্যমে হতে পারে যে না, তুমি যেহেতু রিপোর্ট করেছো, তুমি কি এগুলো সলিউশন করে দিতে পারবা কিনা। মানে ওই যে ইস্যুস গুলো আসছে, ওগুলো তো এসইও ইস্যু, এবং ওগুলো এসইও স্পেশালিস্টরাই ওই ইস্যুগুলো সলিউশন করবে। তখন দেখা গেল আপনি ফ্রিতে রিপোর্ট মেক করে দিলেন, তার বিনিময়ে সে আপনাকে এসইওর একটা কাজ দিল। সেখানে অনেক অনেক ইস্যুস অবশ্যই থাকা লাগবে, কারণ যত বেশি ইস্যু তত বেশি আপনার অর্ডারের যেই প্রাইস রেঞ্জটা কিন্তু ওইটার উপর ডিপেন্ড করবে, যত বেশি ইস্যু সেটার উপরে। তো এইভাবে একটা ওয়ে আছে, বাট আসলে এই যে আম, আহ, এই যে মেথডটা, যে আউট অফ মার্কেট প্লেসে যে আউটরিচটা করে এখন, মানে এত বেশি পরিমাণে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিরা আউটরিচ করে, এবং মেথডটা খুবই আনপ্রফেশনাল ওয়েতেই করে বেশিরভাগ। কারণ আমরা তো দেখি আমাদের ক্লায়েন্টদের মেইলের অ্যাক্সেস থাকে, সোশ্যাল মিডিয়াগুলোর অ্যাক্সেস থাকে, তো এখানে যে আসে মেসেজগুলো, তো এগুলো দেখি যে মানে এত আনপ্রফেশনাল ওয়েতে, এবং অনেক সময় দেখা যায় অনেকে প্রফেশনাল ওয়েতেও আউটরিচ করছে, বাট আমাদের ক্লায়েন্টরা এগুলো সিনই করছে না। মানে এগুলো এতই আসছে যে আসলে তখন তার অনেক কিছু এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তখন দেখা যায় যে ওরা এগুলো সিনই করে না, স্ক্যামিং ভাবে এগুলো। মনে হয় ওয়ান কাইন্ড অফ স্ক্যামিং, যে আমার ওয়েবসাইটের ডিটেল তাকে দিতে হবে, একটা ট্রাস্টের ইস্যু চলে আসে। বাট যদি দেখা যায় যে তাদের সাথে আমরা মানে ডিরেক্ট মানে জব প্রপোজালটা ওখানে লিখবো না, ঠিক আছে? আউট অফ মার্কেট প্লেসে কখনোই আপনার জব প্রপোজালটা লিখতে হয় না ফার্স্ট কনভারসেশনে কখনোই জব প্রপোজালটা দিতে হয় না। প্রথমে আপনাকে কি করতে হবে, যে তার সাথে একটা ট্রাস্ট বিল্ড করতে হবে, যে যে আপনি তাকে হেল্প করার জন্য রিপোর্টটা দিয়েছেন। হ্যাঁ, এবং আপনি সার্ভিসটা অফার করবেন না ওই ফার্স্ট কনভারসেশনে, সে ইন্টারেস্টেড হলে অবশ্যই আপনাকে রিপ্লাই করবে। ওকে, তো এখন আমাদের মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি আপনাদেরকে একটা ডেমো টেমপ্লেট রেখেছি, মোটামুটি এই টাইপের হবে হচ্ছে আমাদের ইন্ট্রো অ্যান্ড আউটরোটা এই টাইপের হবে। আমি এটা আপনাদেরকে দিয়ে দিব না মেসেঞ্জার গ্রুপে, যে এখানে মূলত হচ্ছে আপনার এসি অডিট রিপোর্ট আমি কোন সাইটের জন্য করব, এই সাইটের জন্য করতেছি। সাইটের ইউআরএলটা কপি করে নিন না।
এই যেটা হচ্ছে আচ্ছা সাইটের আপু, অডিটটা কি শুধু ওয়েবসাইটের উপর হয়, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার উপর কি করা যায় হ্যাঁ, না? সোশ্যাল মিডিয়ার উপরে হবে। সোশ্যাল মিডিয়ার অডিট ওই যে আউট অফ মার্কেটপ্লেসে যখন ক্লায়েন্ট হান্টিং সিরিজ আসবে তখন ওইটা দেখাবো সোশ্যাল মিডিয়া অডিটটা কিভাবে হয়। সোশ্যাল মিডিয়ার অডিট আসলে এত ইনডেপথ অডিট হয় না, খুবই শর্ট অডিট হয়, যেটা আমরা জাস্ট মেসেজে ডিরেক্ট দিতে পারি, অথবা অনেক বেশি যদি আমাদের এখানে কাজ করার থাকে এরকম রিপোর্টও মেক করতে পারবো। ঠিক আছে, আবার অনেক আছে যে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও করেও পাঠায়। ঠিক আছে, আচ্ছা আমরা এসিও অডিট রিপোর্ট করব এই সাইটটার জন্য। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অডিটের ক্ষেত্রে এটা কি পেজ হতে হবে, এমনি পার্সোনাল কোনো প্রোফাইলে হয় না, বিজনেস প্রোফাইল এমন লাগে? বিজনেস প্রোফাইলেই তো করবো আমরা, ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে করব, ফেসবুক পেজে করব অডিটটা। পার্সোনাল প্রোফাইল অডিট করে আপনার যে ফেসবুক চালান ওইটা আমি অডিট করে দিয়ে কি লাভ বলেন? আপনি তো চাইলে ওগুলো আপনি নিজে আপডেট করতে পারেন, বা আপনি এত কনসার্ন না আপনার প্রোফাইল আপডেটিং নিয়ে, আপনার বিজনেসটা আপডেটের দরকার, তাই না? সো হুম। বিজনেস পেজগুলোই তো অডিট করতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আপনার যদি হাই দা ওয়েবসাইটের নাম দিয়ে, দা ওয়েবসাইট ওনার ওয়েবসাইটের নাম দিয়ে যদি আমরা দিতে পারি এরকম, দেন হচ্ছে এখানে জাস্ট যে ইন্ট্রো মেসেজটা এরকম থাকবে যে আমি তোমার I checked your website is your to see আচ্ছা মানে এখানে আমি যে তাদের ওয়েবসাইটটা দেখেছি এবং আমরা কিছু ইস্যুস পেয়েছি যেগুলো হচ্ছে আমরা মানে ওয়েবসাইটের আমরা হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে সাইট যেগুলো অ্যানাদার সাইটের সাথে, মানে এখানে অফ পেজ এসইওর বিষয়গুলো আসছে, যে যে ইস্যুগুলো, এগুলো আমরা কিছু ইস্যু পেয়েছি। এটা জাস্ট ইন্ট্রোতে একটু ইন্ট্রো এই টাইপের রাখবেন, সেম যে এটা কপি করে দিতে হবে এমন না, এবং আমরা কি কি দেখবো এখানে এই জিনিসটা একটু শর্টলি মেনশন করে দিতে পারি, অথবা জাস্ট অনলি টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও ইস্যুস, টেকনিক্যাল এসইও ইস্যুস, অন পেজ এসইও ইস্যুস, এভাবে জাস্ট খালি লিখে দেবো যে আমরা এই বিষয়গুলো দেখবো। কারণ কি আমরা যখন এই যে টুলস এর মাধ্যমে এটা অডিট করব, এই সকল ইস্যুগুলো মিক্স আপ করে আসবে, হয়তোবা আলাদা আলাদা ভাবে ওরা শোকেস করবে না, বাট সবকিছু মিক্স আপ করে আমাকে এখানে দেখাবে। তো আমরা এই জিনিসগুলো চেক করেছি, বা বা উই উইল চেক দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো রিপোর্টটা দেবো সবকিছু এখানে চেক করার পরে, এখানে আমাদের এই বাকি রিপোর্ট গুলো চলে আসবে, এন্ড দেন একটা কনক্লুশন দিয়ে দেবো যেটাতে কি থাকবে, যে আসলে যে এই ইস্যুস গুলো যদি সে ফিক্স করে, টেকনিক্যাল বা এই যে যে কিওয়ার্ডের ইস্যুগুলো, হ্যাঁ এই কন্টেন্টের ইস্যু, এগুলো করলে তার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়বে। এই একটু জাস্ট খালি আউটরো বা এক লাইনে দিলেও হবে যে আসলে এটার জন্য তুমি এখন নেক্সট স্টেপ নিতে পারো, বা উই ক্যান হেল্প টু সলভ দ্য ইস্যুস, হ্যাঁ এই টাইপের কথাবার্তা আমরা কাস্টমলিও আমরা নিজে থেকেও কিছু, মানে পার্সোনাল টাচটা আসলে আপনার সবকিছুতেই রাখতে হবে, কারণ কোন ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে রিচ করেছেন এটা তো আমি বুঝবো না। কোনো ক্লায়েন্টে এই যে ফ্রি মেথডে তাকে ফ্রিতে আপনি অডিটটা করে দেবেন, সেটার জন্য একটু এক ধরনের একটু টেক্সট গুলো থাকবে, বা আপনাকে অর্ডার প্লেস করেছে যে এই সাইটটা অডিট করে দেবেন, এগুলো সাইট অডিটের জন্য হচ্ছে প্রায় 150, 200, 300, $400 কিন্তু চার্জ করা হয় একটা সাইট অডিটের জন্য। ঠিক আছে, তো ওইটা হলে আপনার ইন্ট্রো কনক্লুশনটা একটু এই আরেকটু মডিফাই করে দিবেন। ঠিক আছে, তো এখন আমি ইউআরএলটা কপি করা আছে, আমি আসছি উবার সাজেস্টে আসার পরে সাইট অডিট, সাইট অডিটে ক্লিক করব। আমরা এতদিন কিওয়ার্ড রিসার্চে কাজ করেছি, এখন আমি সাইট অডিটে এসে সেকশনটাতে এসে, সময় লাগবে অনেকটা। দেন এটা মেইন ডোমেন তাই না, রুট ডোমেন। দেন এখানে সার্চে ক্লিক করব, এখন সে ক্রল করবে, এখানে অনেকটা সময়ই চলে যাবে এটা ক্রলিং করতে, কয়টা যে পেজ আছে এখানে শো করলো না। এবং দেখেন যে এই অডিটিং দেখেন কয়টা পেজ পেয়েছে, এখানে 1000-এর বেশি পেজ পেয়েছে। এখন আমাকে বলতেছে আমার প্ল্যানটা আপগ্রেড করার জন্য, আমার অলরেডি হচ্ছে একটা প্ল্যান নেওয়া আছে, এই প্ল্যানেও কুলাইতেছে না, তাহলে বোঝেন কত পেজ আছে। বাট এই ওয়েবসাইটে দেখলে বোঝা যায় যে এত এত শত পেজ, অসংখ্য ব্লগ পেজ, অসংখ্য পেজ আছে। তো এখানে বলতেছে 1000 বেশি হতে হলে আমাকে প্ল্যানটা আপগ্রেড করতে বলতেছে, নো থ্যাঙ্কস, আপগ্রেড করবো না। তাহলে আমাকে কয়টা করতে পারবো আমি? চলে আসছে রিপোর্ট ভেরি ফাস্ট। আপনারা 150টা পেজ করতে পারবেন মেবি। ঠিক আছে, আমাকে 1000টা পেজ দিয়েছে। আমার যে প্ল্যানটা এখানে 1000টা পেজ হচ্ছে, সে 1000টা পেজের রেজাল্ট দিয়েছে। বাট আমার প্ল্যানটা যদি আরো আপগ্রেড থাকতো, ওদের ওই যে কই প্রাইসিং, আপগ্রেডে ক্লিক করলে তো দেখতে পেতাম তাই না? আপু উপরে ডানে কর্নারে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, রাইট, এখানে কোথায় দেখাচ্ছে না কেন? এই তো আসছে।
একটু লোডিং স্পিড বেড়ে গেছে। এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আমার কারেন্ট প্ল্যানটা হচ্ছে এই যে এটা নেওয়া, ঠিক আছে। এখানে কয়টা পেজ ওরা ক্রলিং করতে পারে? 1000 পেজ। আর এইটা যদি থাকতো $40, 10,000 পেজ, ঠিক আছে, পার উইকে ক্রলিং করা যায়। তাহলে আর ফ্রি প্ল্যানে আপনারা আপনারা পারবেন হচ্ছে কয়টা পেজ? 5,000 পেজ দেখাচ্ছে। এটা তো ফ্রি। না না, এটা ফ্রি না, তো ফ্রিটা কোথায়? ফ্রিটা দেখাচ্ছে না কেন? 20, 12, 40 ফ্রি প্ল্যানেরটা 150টা পেজ মেবি, ঠিক আছে। তা আপনাদের যে কয়টায় আসে সমস্যা নেই, আপনাদের যে কয়টা আসবে পেজ ওই কয়টা পেজই করবেন আপাতত আপনাদের প্র্যাকটিসিং পারপাস। এবং এই কয়টা পেজের মধ্যে যে ইস্যুগুলো পাবে থাকবে ওই ইস্যুগুলো দেখাবে। এখন আমি একটু এসসিএম রাশে যাব। এসসিএম রাশে আমাকে একটু লগ ইন হয়ে নেই। এসসিএম রাশে আবার একটা ঝামেলা আছে যে ওদের যেই অ্যাকাউন্টটা আমি ইউজ করব ওই অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইট অডিট, একটা ওয়েবসাইট একবারই অডিট করা যায় লাইফে, আর দ্বিতীয় আরেকটা ওয়েবসাইট এখানে অ্যাড করা যায় না বা অডিট করা যায় না। এটা একটা ঝামেলা। তো এইটাতে কি একদিনে কি একটা একটা ওয়েবসাইটে কি আমরা ব্যবহার করতে পারবো? না না, আপনি উবার সাজেস্টে মাল্টিপল ওয়েবসাইটও আপনি চেক করতে পারার কথা। হ্যাঁ, কারণ এখানে পার উইকে দেখাচ্ছে তাই না 1000 পেজ। তো আমি জি। তো তাহলে তো আমার 7,000 পেজ এক উইকের মধ্যে করতে পারবো। তাহলে আমি একদিনে যদি 7,000 ফিল আপ করে ফেলি 7টা ওয়েবসাইটে, প্রবলেম নাই তো। কিওয়ার্ড, 1 মিনিট। আমার আর কোনো মেল নাই যেটা দিয়ে আমি দেখাবো। হ্যাঁ, যে আর কোনো মেল নাই বাকি মনে হয় নাই, যে আমি নতুন একটা সাইন আপ করে এসিএম রাশে যে আরেকটা মানে এই সাইটটা একটু অডিট করব। এবং অনেক জিনিস সেম থিং চলে আসবে, আবার কিছু কিছু জিনিস এক্সেপশনাল যেগুলো হচ্ছে উবার সাজেস্ট দিচ্ছে না, এসিএম রাশ আবার দিচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হয় না, মেবি নাই। এই দেখি ইশিকনের মেলটাই নেই, এটাতে আছে কিনা। ইশিকনের মেলটা দিয়ে আমি আহ, দেখি যদি লগ ইন সাইন আপ করতে পারি। কারণ এসিএম রাশে একটা একটা অ্যাকাউন্টে একটা প্রজেক্ট মানে একটা সাইটের অডিট একবারই করা যাবে, ঠিক আছে। এসিএম রাশে কিন্তু যেমন এখানে আপনি চাইলে ওয়ার্ড সাজেস্ট আপনি আরেকটা সাইট করতে পারবেন আজকে অথবা কালকে আপনার প্ল্যানটা আপগ্রেড হলে। পার ডে 3টা সার্চ দিবে না? পার ডে তো 3টা সার্চ দেয়। সো দেখা যাবে যে আপনি আরেকটা সাইট করতে পারছেন। একদিনে 3টা সার্চ যেহেতু করা যায় 3টা সাইট করতে পারবেন ফ্রিতে। কিন্তু সেমরাশ আবার এটা দেয় না। কারণ কি, সেমরাশ একটা যে সাইটটাকে আপনি এখানে ইন্টিগ্রেট করলেন আজীবন ওই সাইটের রিপোর্ট আপনার মেইলে পাঠাতে থাকবে। ইশিখনের মেলটাতে দেখি এটাতে আমি কোনো সময় করেছি কিনা মনে পড়ছে না। সময় লেগে যাচ্ছে। মোটামুটি অথেন্টিক ডেটা দেয় হচ্ছে এই সাইটগুলো, সেমরাশ, উবার সাজেস্ট, এসরেফ। হ্যাঁ, এইগুলো থেকে দিলে মোটামুটি দেখা যায় যে কোনো রং ইনফো যাবে না ক্লায়েন্টদের কাছে। এই কারণে এই সাইটগুলো থেকে দেখানো।
হলো না তো। আচ্ছা, যাই হোক, আমি ওখানে একটা প্রজেক্ট আগের করা আছে, ওখানে কি কি টাইপের ইস্যুগুলো আছে সেটা দেখিয়ে দেব নে আমি। আমার আর কোনো মেইল নাই যেটা দিয়ে আমি দেখাতে পারি, ঠিক আছে? তো স্ক্রিন শেয়ারিং অফ আছে মনে হয় না? অডিট গুলা কি ফ্রি করা যায় না পেইড এগুলো? হ্যাঁ, অডিট এগুলা কি যে আমরা টুল হ্যাঁ, গুলো ব্যবহার করবো? ফ্রিতে করতে পারবেন, এটাই তো বললাম আমি। এই যে এখন ট্রাই করছিলাম যেটা এসিএম রাশে আসার পরে যে সাইট অডিট সেকশনে এসে আপনার সাইটের ইউআরএলটা দিতে হবে। তো যদি আমরা এখানে ফ্রি জন্যই এই যে একটার বেশি সাইট আর আমি এখানে অডিট করতে পারছি না, আমার এখানে প্রো নেওয়া নাই। এই যে আমি একটা সাইট অনেক আগে অডিট করেছিলাম, হ্যাঁ, সেই রিপোর্টটা এখন এখানে শো করবে ওরা, কিন্তু আমাকে নতুন করে আর করতে দিবে না, কারণ এটা আমরা তো ফ্রি চালাচ্ছি। বাট আপনাদের হবে, আপনারা তো আর আগে করেননি, আপনারা একটা সাইট করতে পারবেন। এন্ড উবার সাজেস্ট আবার এই সুবিধাটা আছে, উবার সাজেস্ট আবার আমরা হচ্ছে আমাদের পার ডে 3টা করে সার্চ লিমিট, তাই না, ফ্রিতে। তো আপনি 3টা করে 150টা করে পেজের আমরা সার্চ করে দেখতে পারবো। কিন্তু এটাতে আবার অন্যান্য সাইটগুলোকে আমাকে অ্যালাউ করছে, কিন্তু ওরা আর একটা বিশেষ সাইট অ্যালাউ করে না। আচ্ছা, যাই হোক, তো তারপরে ওটা দেখানো যাবে যতটুকু আমি দেখায় দিব। দেন মজে যদি আসি, মজেও কিছু আমরা ইনফো পাবো। মজের টুলগুলোর মধ্যে আছে লিঙ্ক এক্সপ্লোরার আসার পরে এখানে এখন আমার লিঙ্কটা দিব। আচ্ছা, মেল দিয়ে দিয়েছি। আচ্ছা, লিঙ্কটা হচ্ছে এটা। তো এখানে এটা ইয়া হতে থাকুক। দেন হচ্ছে আরেকটা অডিট করবো আমরা, পেজ স্পিড ইনসাইট। এখানে যে আমার পেজের স্পিডটা কেমন সেটা চেক করবো এই সাইট থেকে। এটা আপনাদের আগে দেওয়া হয়নি মনে হয়, এখানেও সেম আমার সাইটের ইউআরএলটা দিয়ে অ্যানালাইজে দেবো। এটার ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পেজের স্পিড কিভাবে দেখবেন, দেখেন স্পিড কন্ট্রোলে আছে, সব গ্রিন সিগন্যালের মধ্যে। দেখেন এত নিচের একটা পেজ নিয়েছে, তারপরে ওরা কত ওদের অ্যাক্টিভিটি চিন্তা করতে পারছেন? 1000 উপরে পেজই আছে। ওদের অ্যাক্টিভিটি কি লেভেলের যে 1000 উপরে ওদের হচ্ছে পেজই আছে, বাট অনেক লো রেঞ্জের একটা পেজ আমি নিয়েছি। 1 মিনিট সময় নিচ্ছি আমি। ওকে, সো এখন আমরা রিপোর্টটা মেকিং করা শুরু করব। প্রথমে দেখেন এখানে অন পেজ, ওকে। সো এখানে হচ্ছে আমার কোথায় গেল, অন পেজ এসি স্কোর 76 গ্রেড বলছে, তাই না? 70 আপ হলে গ্রেড বলবে, বাট আমাদের মিনিমাম 80 প্লাস থাকলে ভালো। এমনও ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে 96 97 প্লাসও থাকে, যেগুলো আমি দেখেছি আমার ক্লায়েন্টদের ওয়েবসাইটে। অন পেজ এসি স্কোর মানে এটা ওভারঅল এই ওয়েবসাইটের স্কোর বলতেছে, এটা নট অনলি একটা সিঙ্গেল পেজ বা কোনো হোম পেজ এরকম কিছু বা নির্দিষ্ট কোনো পোস্টকে বলা হচ্ছে না, এটা ওভারঅল স্কোর। তো এটা কোনো তার খারাপ নেগেটিভ কিছু না, বাট এই ইনফোগুলো যদি আমরা মেনশন করি আমাদের রিপোর্টে, এটা কিন্তু ওই সাইটে মানে ক্লায়েন্ট তো জানে অবশ্যই, মানে ক্লায়েন্ট বলতে ওয়েবসাইট ওনার অবশ্যই জানে তার ওয়েবসাইটের ওভারঅল স্কোর কেমন, বা কিছু বেসিক ইনফো আছে যে ওদের সাইটের ডোমেন অথরিটি কত, ডোমেন এজ কত, এগুলো কিন্তু সে জানে। তারপরেও যদি আমরা এগুলো একটু মেনশন করে দেই, সে আরেকটু জিনিসটা ক্লিয়ার থাকলো যে না আসলে আমরা ইনডেপথ একটা অ্যানালাইসিস করেছি। সেখানে ওটা কপি করে নিয়ে আসবেন, অন পেজ এসইও 4। তো এটা আসছে হচ্ছে 76, ঠিক আছে, হচ্ছে 76 আসছে। দেন এখানে আর কি কি আসছে দেখেন আমার রিপোর্ট গুলো। অর্গানিক মান্থলি ট্রাফিক, পার মান্থ কি পরিমাণ ট্রাফিক তার ওয়েবসাইটে আছে, 43K প্লাস, তাই না? সো এখানে এটা কপি করে আনতে পারবেন, এটা কপি পেস্টের কাজ মূলত।
হ্যাঁ, ক্লিক করলে আবার চলে আসে আর কি, বেশি কপি করতে গেলে আবার দেখা যায় যে এটা ওপেন হয়ে যাচ্ছে, টোটাল ইয়াগুলো দেখায়। সো এটা অর্গানিক মান্থলি ট্রাফিক দিবেন। সাইন আউট হয়ে গেছি, মেল চেঞ্জ করেছিলাম যে 1 মিনিট, সাইন ইন হয়নি। আচ্ছা, আচ্ছা, ওকে। সো এখন দেবো হচ্ছে আমার মান্থলি ট্রাফিকটা। সাইন ইন তো হলাম। অর্গানিক, এটা কিন্তু পেইড না, তাই না? মানে গুগলে সার্চ করে আসে এই নাম্বার অফ অডিয়েন্স মান্থলি ট্রাফিক কত, 43K কত, তারপরে 43,000, 43,349। এটা হচ্ছে তার অর্গানিক মান্থলি ট্রাফিক। দেন হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, মানে তার র্যাঙ্ক করেছে কয়টা কিওয়ার্ড দেখছেন? না সরি, এটা র্যাঙ্ক কিওয়ার্ড না, টোটাল তার কয়টা কিওয়ার্ড নিয়ে সে কাজ করছে। র্যাঙ্ক কিওয়ার্ডটা পাবো আমরা হচ্ছে মজে। র্যাঙ্কিং কিওয়ার্ড কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করেছে, আর এটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, সে টোটাল এই কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করছে। ঠিক আছে, 86K প্লাস। তো এখানে অর্গানিক কিওয়ার্ড, এগুলো কিছুদিন পরে বুঝবেন যে 1,000 প্লাস পেজ আছে। তো 1,000 প্লাস মানে কত হাজার, 2,000, 3,000, তো এই 83,000, 86,000টা পেজ নেয়। বাট এতগুলো কেন, কিভাবে হলো কিওয়ার্ড? একটা ব্লক থেকে অনেকগুলো কিওয়ার্ড বের হয়ে আসবে, অর্গানিক কিওয়ার্ড। সো ওইটা যখন এসইও করবেন তখন বুঝতে পারবেন। 86,446। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অর্গানিক কিওয়ার্ড। অ্যান্ড এখানে আরেকটা ডেটা আছে ব্যাকলিঙ্কিং। ব্যাকলিঙ্কিং কি? ব্লগগুলোর ব্যাকএন্ডে যে লিঙ্ক আপ করা হয় সেটাকে বলা হয় ব্যাকলিঙ্কিং, তাই না? এবং এটা তার টোটাল দেখাচ্ছে, শুধু ব্লকের ব্যাকএন্ডে যে লিঙ্কগুলো ওগুলো ব্যাকলিঙ্কিং না, আরো বিভিন্ন মেথডে হচ্ছে ব্যাকলিঙ্ক করা হয়। ওভারঅল সবকিছু মিলিয়ে এখানে দেখাচ্ছে নাম্বার অফ ব্যাকলিঙ্কিং 872। ব্যাক 70, এটা দেখে দেখে রিপোর্টটা তৈরি করবেন আপনাদের, মানে অনেক মজার কাজ এটা। এখন চলে আসছে মজে, এটা ডোমেন অথরিটি 21। হ্যাঁ, এত কাজ করেও 21, দেখছেন কত কিওয়ার্ড নিয়ে কাজ করেছে। সো এটা হচ্ছে আমি ডোমেন অথরিটিটা দেব হচ্ছে শুরুতেই রাখা উচিত, ডোমেইন অথরিটি 21, এবং ডোমেন এজটাও দেবেন। ডোমেন এজ চেকার আছে না, ডোমেন এজ চেকার থেকে ডোমেন এজটাও দিবেন। এগুলো একটু বুলেট পয়েন্ট করে দেবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কোনো নেগেটিভ কোনো ইস্যু না, আমরা কোনো এখনো নেগেটিভ কোনো মানে অডিটে এখনো যায়নি, তার জাস্ট খালি পজিটিভ থিং গুলো এখানে আনতেছি। দেন হচ্ছে ছিলাম মজে, এখানে হচ্ছে ইনবাউন্ড লিঙ্কস, মানে হচ্ছে ব্যাকলিঙ্কিং। এখানে 902টা আসছে, তাই না? এখানে কয়টা আসছিল? 872। এই যে কম বেশি হতে পারে, এটা টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে যে কত দিনেরটা দেখাচ্ছে, এটার জন্য কিছু কম বেশি হতে পারে। ঠিক আছে, তো এটা এখানে এটা আসছে, মজা আসছে একটু একটু বেশি। লিঙ্কিং ডোমেন, মানে কয়টা ডোমেনের সাথে ব্যাকলিঙ্ক করেছে। এই যে 900টা মতন ব্যাকলিঙ্ক কয়টা ডোমেনের সাথে হয়েছে? এখানে 321টা ডোমেনের সাথে, 321টা লিঙ্কিং ডোমেনের সাথে হয়েছে। সো এখানে আপনি জাস্ট ইয়াটা লিখে দিবেন। এটা লিখে দেওয়া উচিত হচ্ছে আপনার ব্যাকলিঙ্কিং এর নিচে যাবে এটা, লিঙ্কিং ডোমেন, লিঙ্কিং ডোমেন 321, 321
এটা গেল হচ্ছে লিঙ্কিং ডোমেন অ্যান্ড টোটাল অর্গানিক কিওয়ার্ড ছিল এটা, এবং এখানে আমি দেব র্যাঙ্কড কিওয়ার্ড বা র্যাঙ্কিং কিওয়ার্ড, যেটাই যেখানে আছে র্যাঙ্কিং কিওয়ার্ডস, এটা কপি করে কত 4000 কত এক্সাক্টটা দিই আমি, যদি এক্সাক্টটা যদি দেখাতে চাই এখানে দেখাবে 4316টা, তাই না, র্যাঙ্কিং কিওয়ার্ড। সো এখানে অর্গানিক কিওয়ার্ডের নিচে দিব হচ্ছে র্যাঙ্কিং কিওয়ার্ডটা 4317, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং, মানে 86,000 মধ্যে এই কয়টা র্যাঙ্কিং করেছে, এবং এইগুলোতে সার্চ করে এই পরিমাণ ভিজিটর পার মান্থ তার ওয়েবসাইটে যায়, ঠিক আছে। দেন এখানে আরেকটা বিষয় আমরা দিতে পারি, যেটা স্প্যাম স্কোর। এটা গুরুত্বপূর্ণ, কোন স্প্যাম স্কোর আছে কিনা। 3%, এটা খারাপ কিছু না, আসতে পারে। স্প্যাম স্কোর 3%। ওকে, এবং স্প্যাম স্কোরটা কত পার্সেন্টেজে থাকলে কোন রেঞ্জে ধরা হয়, এটা এখানে একটু আপনারা একটু তারপরে দেখে নেবেন, ঠিক আছে। এখন আমি চলে যাচ্ছি এগেইন উবার সাজেস্টে আসার পরে এখন এখানে দেখেন, এখানে আমার এসইও ইস্যুস গুলো দেখাচ্ছে 1110টা পেজ ইস্যু পেয়েছে। সি অল এসইও ইস্যুসে আমি যদি চলে যাই ক্লিক করে, এসইও ইস্যুতে এখানে বলতেছে 272টা পেজ উইথ ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। ডুপ্লিকেট মানে 272টা পেজে ওরা ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন পেয়েছে। ডুপ্লিকেট কি আর মেটা ডেসক্রিপশনটা কি আমরা চিনি? জি আপু। জি ম্যাম। মেটা ডেসক্রিপশন আপনারা চেনেন সবাই? আমি এখানে গার্ডেনিং টিপস লিখে সার্চ করেছিলাম, এখানে মেটা ডেসক্রিপশন কোনটা? টাইটেলের নিচের অংশ যেটা নিচেরটা। আসে রাইট ওইটা। রাইট, মেটা টাইটেলের নিচে যে অংশটা সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন ওরা কয়টা পেজে পেয়েছে বলতেছে? 200 সামথিং, না 200 কত 72। 72টা পেজে পেয়েছে সেম মেটা ডেসক্রিপশন। এবং জাস্ট খালি ওদের কথা আমরা বিলিভ করব? এই যে দেখেন দেখাচ্ছে এই একই মেটা ডেসক্রিপশন, এই যে সেম মেটা ডেসক্রিপশন গুলো ইউজ করেছে, তাহলে এটা মোটেও এসইও ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি না। এবং জাস্ট খালি এখানে ওরা লিখে দিলে তো আমরা বিলিভ করব না। কোন পেজগুলো আমাকে দেখাও। এই দেখেন এখানে 5টা পেজে, এই যে 5টা পেজে এই সেম মেটা ডেসক্রিপশন। দেন অ্যানাদার এই 2টা পেজে এই মেটা ডেসক্রিপশন। তারপরে অ্যানাদার 2 পেজে, মানে দুটো পেজে আপনার এইভাবে ডুপ্লিকেট আসছে। মানে এই একটাই কিন্তু সবগুলোতে এরকম না। এখানে এই 2টো পেজে সেম মেটা ডেসক্রিপশন, এখানে দুটোতে সেম মেটা ডেসক্রিপশন, এখানে 3টা পেজ দেখাচ্ছে, তারপরে 2 বেশি, এখানে আবার 3 দেখাচ্ছে, এই 3টা পেজে সেম মেটা ডেসক্রিপশন। জাস্ট এটা মেনশন করে দিব আমরা এইভাবে। এই সকল ফাইলগুলো এক্সপোর্ট করা যাবে। এক্সপোর্ট টু সিএসভি দিব, এই যেখানে 272 পেজ দেখাচ্ছে। এক্সপোর্ট টু সিএসভি দেবো, এটা এক্সপোর্ট হবে একটা এক্সেল ফাইলে, এক্সপোর্ট হতে থাকুক। এখন আমাদের মেইন ইয়াটা ছিল ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন ফাউন্ড, জাস্ট খালি এটা লিখে দিব। হ্যাঁ, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। এখন আমার মেইন অডিটে যদি এখন যায়, এখন এদিকে আসলাম, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন উই ফাউন্ডেড 272 ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এটা জাস্ট খালি খুব শর্টলি, আচ্ছা সরি, ফাউন্ড আমরা এই কয়টা পেয়েছি। এবং এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে এটা দেখতে চায় যে 272টা কোন পেজগুলাতে আমার ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন দেখাচ্ছে, তখন এই যে এখানে আবার ইয়াতে ডাউনলোড হলো, তাই না? এটা হচ্ছে আবার আমার জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। যখন পেজগুলো দেখতে যাবে তখন আমরা কি করব, এই পেজগুলো জাস্ট এখানে আমি আপনাদের একদিন দেখিয়েছিলাম, ওই যে কিওয়ার্ড গুলো যেভাবে নিয়ে যায় এক্সেল ফাইলে, মনে আছে? ওভাবে এক্সেল জি ম্যাম। ফাইলে এগুলো সব কপি করে, এক্সেল না গুগল শিটে কপি করে নিয়ে, এই যে এখানে লিখলাম যে আমরা যে পেয়েছি 272 ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, এইখানে আমরা এখানে ব্যাকলিঙ্ক করে ইনসার্ট করে দিয়ে দিতে পারি, তাই না? একটা এক্সেল ফাইলে এই লিঙ্ক গুলো নিয়ে এখানে আমরা ইনসার্ট করে দিয়ে দেব, ব্যাস। দেন হচ্ছে এটা, এখানে আপনি যদি এটা সম্পর্কে একটু জানতে চান, এই যে এখানে যদি ক্লিক করেন হোয়াট ইজ দিস অ্যান্ড হাউ ডু আই ফিক্স ইট, এখানে গেলে যে আসলে মেটা ডেসক্রিপশনটা কি, হ্যাঁ, এবং ফিক্সিং এর জায়গা দেখাবে, আপনার ক্যারেক্টার লিমিট কত হওয়া উচিত, কিভাবে এটা করবেন, এই ইনফোগুলো দেওয়া থাকে। তো এগুলো ইউজুয়ালি আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করি না, বাট সাম অফ কেসেস আমাদের কিছু ক্লায়েন্ট আছে তারা বলবে সলিউশন চাইতে পারে। যেমন আমার একটা ক্লায়েন্টকে আমার তার সলিউশন দেওয়া লাগছিল, তখন যদি সলিউশন দিতে হয় আপনি জাস্ট এই নোটটা দিয়ে দিবেন ওখানে, হোয়াট ইজ দিস অ্যান্ড হাউ ডু আই ফিক্স ইট, এইটার নিচে আপনি ওই নোটটা দিয়ে দিতে পারেন, তাই না?
এটা নিচে কিন্তু আপনি নোটটা দিয়ে দিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি পয়েন্টিং করে করে যদি দিই 1 2 3 4 ইস্যুগুলো যদি এইভাবে দিই এখানে, ওকে, দেন পরের পরের যে ইস্যুটা সেটাতে যদি যাই, এগেন আমি যদি ব্যাক দিলাম, এখানে বলতেছে 5টা পেজ পেয়েছে, যেটা কি আছে ডুপ্লিকেট টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ মানে মেটা টাইটেলটাকে বলছে যে 5টা পেজে মানে সেম মেটা টাইটেল পাওয়া গেছে। কোন এই যে এই মেটা টাইটেলটা এই 5টা পেজে, এই যে 5 পেজেসে ক্লিক করলে আমার পেজগুলো শো করবে। এই যে 5টা পেজ, ঠিক আছে, এই যে 5টা পেজ শো করছে। সো এখানে আমি দেবো এই যে এটা জাস্ট কপি করে বসায় দিবেন ওখানে নিয়ে, ডুপ্লিকেট টাইটেল ট্যাগস ফাউন্ড 5 ডুপ্লিকেট টাইটেল, মানে এটা একটু ডিটেইলি দেবো না, কারণ কি রিপোর্ট গুলো অনেক বড় হয়। তো যদি এটা আমি অনেক ডিটেইলি লিখে লিখে দিই, দেখা যায় যে মেন জিনিসটা ফোকাস কম হয়ে যাবে এবং ওদের ধরতে অসুবিধা হবে। সো এই 5টা মেটা টাইটেলটা আমি কি করতে পারি, এখান থেকে যেহেতু 5টা, আমি এখান থেকে এটা কপি করে দিতে পারি। এটা আমার ফাইলে না দিলেও হবে। লো নাম্বার অফ পেজ গুলো আমরা জাস্ট এখানে সিম্পলি বুলেট পয়েন্ট করে এখানে আমি মেনশন করে দিতে পারি। ঠিক আছে, এই যে 5টা আমার টাইটেল ট্যাগ এইগুলো চলে আসছে, যে সেম টাইটেল ট্যাগ। এখন এই ইউআরএল যদি ক্লায়েন্ট ওপেন করে, এখানে এটা ড্যাশবোর্ডে যদি যে ওপেন করে, দেখবে যে এটার মেটা টাইটেল, এটা মেটা টাইটেল সবগুলোই সেম। লিঙ্ক দেওয়াতে সুবিধা এটা। এবং আমরা যখন এগুলো নিয়ে ফিক্সিং নিয়ে কাজ করব, তখন যখন আমরা এগুলো ওপেন করব, তখন কি হবে, যখন আমরা এগুলো ওপেন করব ওইটার এডিটিং পেজে যেয়ে আমরা এটা ইজিলি এগুলো ফিক্স করে ফেলতে পারি, যখন আমরা এগুলো ফিক্সিং এর জন্য কাজ করব, যে এগুলো কিভাবে ইস্যুগুলো ফিক্স করা যায় বা কিভাবে সলভ করব। যখন এটা নিয়ে আপনাদের কাজ হবে, তখন সিম্পলি জাস্ট এই পেজটা ওপেন করব। ড্যাশবোর্ডটা আমাদের যেমন থাকে, ড্যাশবোর্ডটা যেমন আমাদের এখানে লগ ইন থাকা অবস্থায় আমরা যখন পাশে একটা পেজে যাই এডিট অপশন আসে, তাই না, ঠিক তেমনই এরকম ড্যাশবোর্ডে লগ ইন হবো, আমরা এই পেজগুলো ক্লিক করলে আমি ওটা এডিট করে ফেলতে পারবো খুব ইজিলি। দেন এখন আমি ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরে বলতেছে 15টা পেজ পেয়েছে, যেটা উইদাউট H1 হেডিং। H1 হেডিং কোনটা, এই ব্লগের H1 হেডিং কোনটা বলেন? প্রথমটা আপু। প্রথমটা যেটা, হোয়াট ডু আই নিড টু গেট স্টার্ট। ইয়েস, রাইট। যেটা ওই পেজের পোস্ট নেম, যেটা যাকে বলা হয় পোস্ট নেম, সেটা হচ্ছে এটা ব্লগের টাইটেল, সেটা হচ্ছে H1 ট্যাগ। একটা ব্লগে H1 ট্যাগ একবার থাকে। দেখেন আপনারা যে গত ক্লাসটা বুঝেছেন জন্য এগুলো আপনাদের জন্য সহজ হয়ে গেছে, তাই না? যে আপনার এটা যদি আমি এক্সপ্লেন নাও করতাম, আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেন। এখানে অনেক ইস্যুস আছে, হয়তো আপনারা বুঝবেন না, বা সব ওয়েবসাইটে সেম ধরনের ইস্যুস গুলো আসবে তাও না। আমার এখানে যেমন এখানে H1 ট্যাগের ইস্যু আসছে, আপনারা এমন একটা সাইট অডিট করলেন যেটাতে এরকম H1 ট্যাগের কোনো ইস্যু আসলোই না, এটা নাও আসতে পারে, অন্য একটা কিছু আসলো। বাট এটা আপনি বোঝেন বা না বোঝেন, আপনারা জাস্ট খালি যে কটা বোঝেন তো বুঝলেনই, জাস্ট খালি রিপোর্টটাতে নিয়ে জাস্ট খালি অ্যাড করে দিবেন, বিষয়গুলো মেনশন করে রাখবেন। এন্ড যখন আমরা প্র্যাকটিক্যালি এসইওর কাজগুলো করব, তখন দেখবেন যে যে বিষয়গুলো আপনার অজানা ছিল সে থিং গুলো চলে আসছে ওখানে। ওকে, 1 মিনিট সময় নিচ্ছি জাস্ট। ওকে, দেন হচ্ছে পরের পেজটা হচ্ছে, আচ্ছা এইটা, তাই না? এখানে ক্লিক করলে আমাদের পেজগুলো শো করবে, যেহেতু অনেকগুলো পেজ 15টা, আমরা এটা ডাউনলোড করে এক্সেল ফাইলে ওখানে অ্যাড করে দেবো, এবং আপনাদের ফ্রিতে 6টার বেশি পেজ আবার এখানে শো করবে না, ঠিক আছে? নো H1 ট্যাগ, ওদের টাইটেলটাই কপি করে ইউজ করলাম। ম্যাম, ফ্রিতে কি আমরা সার্চ করলে কি এই সকল ডিটেলস, এখন আপনি যেভাবে, আপনার তো প্ল্যান কিনা এটা দেখাইছে, আমাদের কি সেম দেখাবে সবই পুরা? আসবে, ওই যে 150টা পেজের আসবে, এবং এই যে এখানে লিঙ্কের ক্ষেত্রে 6টা লিঙ্ক দেখাবে, প্রথম 6টা লিঙ্ক। 15টা পেজে ইস্যু না, প্রথম 6টা লিঙ্ক দেখাবে। ঠিক আছে, H1 ট্যাগ ছাড়া 15টা পেজ পাওয়া গেছে। এই 15টা পেজের ব্যাকএন্ডে কি করবো আমরা, ওই 15টা পেজ একটা এক্সেল ফাইলে নিয়ে, বা এক্সেল না তো গুগল শিটে নিয়ে এখানে আমরা লিঙ্ক আপ করে দেবো। ঠিক আছে, এই যে পেজগুলো আমরা এখান থেকে এক্সপোর্ট টু CSV তে আমরা ডাউনলোড করে নিতে পারবো, ডাউনলোড হয়ে যাবে। দেন জাস্ট খালি আমি ইস্যুগুলো কপি করি,
11টা পেজ পাওয়া গেছে উইদাউট কি মেটা ডেসক্রিপশন। 272টা পেজ পেয়েছিলাম যে সেম মেটা ডেসক্রিপশন মানে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন ইউজ হয়েছে। এখন এগুলাতে পাওয়া গেছে এগুলার কোনো মেটা ডেসক্রিপশনই দেয় না, তাহলে এটা মারাত্মক একটা অন পেজ এসইও ইস্যু। ঠিক আছে, নো মেটা ডেসক্রিপশন, জাস্ট যা আছে কপি করে বসায় দিবেন, কোনো বিষয় না, জাস্ট যা যেভাবে আছে এভাবে দিয়ে দিবেন। জাস্ট এখানে দেখেন হোয়াট ইজ দিস এন্ড হাউ ডু আই ফিক্স ইট, এখানে যে আপনারা একটু একটু পড়েও নিতে পারেন যেটা কিভাবে করতে হয় বা জিনিসটা কি, যেটা না বুঝবেন বাট এটা তো আপনারা বোঝেন মেটা ডেসক্রিপশনটা কি, তাই না? তো এখানে 11 পেজেস, তাই না? 11 পেজেস ফাউন্ড। অথবা মিসিং, যেভাবে আপনি সাজিয়ে লিখতে পারেন, আপনি আপনার মতন করে সাজিয়ে লিখবেন। ঠিক আছে, 1 পেজ হয়েছে আপু। ও এই জন্য পেজ আসছে 11 হবে পেজেস। আচ্ছা, দেন হচ্ছে এগেন দেন হচ্ছে 13 পেজেস উইথ আ টাইটেল ট্যাগ দ্যাট ইজ টু শর্ট, মানে মেটা টাইটেলটার কথা বলছে, বুঝতে পেরেছেন? মেটা টাইটেল যেটা, এটা টু শর্ট হলেও আপনাকে দেখাবে, আবার টু লংও যদি হয় তাও আপনাকে এখানে বলবে যে এটা বেশি লং হয়ে গেছে বা এটা বেশি শর্ট হয়ে গেছে। ওকে, তো এখানে বলতেছে টাইটেল ট্যাগ টু শর্ট, এটা জাস্ট খালি আমি কপি করে নিচ্ছি। 13 পেজেস found, 13 pages with ঠিক আছে, এটা নিজের মতো করে কাস্টমাইজ বা লিখে দিবেন কিভাবে সুন্দর হয়, সেমটা আমরা এক্সপোর্ট করব। দেন হচ্ছে 787 পেজেস কি পাওয়া গেছে, ট্যাগ ইজ টু লং, দেখছেন বললাম না যে শর্ট হলেও বলবে লং হলেও বলবে, এবং এটাতে অনেক লং পাওয়া গেছে, তার মানে এগুলো 700 প্লাস আপনার পেজগুলোতে মেটা টাইটেল অপটিমাইজ করতে হবে। কত কাজ এখানে চিন্তা করেন, অনেক কাজ, এগুলো অপটিমাইজ করতে হবে। এই যে অনেক লং, এই যে এগুলো হচ্ছে মেটা টাইটেল গুলো, এটা একটা নির্দিষ্ট ক্যারেক্টার লিমিট আছে, ক্যারেক্টার লিমিট ক্রস করলে এটা লং দেখাবে। ঠিক আছে, 65 ক্যারেক্টার্স, এটার ক্যারেক্টার হইতে হবে 65, এর বেশি হয়ে গেলে লং দেখাবে, এবং কম বলতে আপনার মিনিমাম হচ্ছে 35 প্লাস হওয়া উচিত, 35 to 40 মিনিমাম হওয়া উচিত। ঠিক আছে, তাহলে না হলে আবার টু আপনার শর্ট দেখাবে। ঠিক আছে, তো এখানে আমরা এটা জাস্ট সেম জিনিসটা আমরা কপি করে জাস্ট খালি বসিয়ে দেব। এতগুলি ফিক্স করতে গেলে তো ম্যাম কয়েক হাজার ডলার চার্জ করতে হবে। না, এটা ফিক্স করা হচ্ছে আপনার 1 মিনিটেরও কম সময় লাগে এটা ফিক্স করতে। জাস্ট এই যে লিঙ্ক গুলো থাকবে আমার কাছে হাতে, আমি এটা ওপেন করব, এডিটে যাব, একটা অপশন আছে যেটা আপনারা আগামী ক্লাসে করবেন, দেখবেন ওখানে যে জাস্ট খালি মেটা টাইটেলটা চেঞ্জ করে জাস্ট এই যে এটা আমি কেটে দেবো, এই ওয়েবসাইট এই যে এতটুকু কেটে দেবো, জাস্ট কয়েক কয়েক সেকেন্ড, 1 মিনিটও লাগবে না। তো আপনি এত $1000 খালি চাইলে হবে, $500 তো ম্যাম, $500 নেবেন। লিঙ্ক ক্রিয়েটটা বুঝতে পারিনি, যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা, লিঙ্ক ক্রিয়েটটা আমরা দেখিয়েছিলাম কিওয়ার্ডের সময়, কিওয়ার্ড গুলো যেভাবে নিয়েছিলাম, তারপর আমি একটা যখন একটা ইস্যুর লিঙ্ক আমি এখানে অ্যাড করে দেখাই দিচ্ছি। তাহলে এটা টু লং 778 pages used too long title tag, ঠিক আছে। Then 13 pages title tag too short, title tag একবার লিখলাম না, with no meta, title tag too long, title tag too short। আচ্ছা, এটা নো মেটা ডেসক্রিপশন লিখেছিলাম তাই তো, এটা লেখা হয়নি। তাহলে এখানে 13 পেজেস এর টাইটেল গুলা খুবই শর্ট, এই যে দেখেন ভেজিটেবলস এতটুকু দিছে, এই যেগুলো এত শর্ট, এটা ক্যারেক্টার লিমিট কত, 20, মেবি 20। ঠিক আছে, এটা জাস্ট কপি করে এনে বসায় দেন, 13 pages used
হয়েছে এটা, এটা লেখা হয়েছে ম্যাডাম, উই ফাউন্ড 30 পেজেস। আচ্ছা, নিচেরটা আমি আগে লিখেছিলাম, উপরেরটা মনে পরে দিয়েছিলাম। এটা মনে হচ্ছে যে এটা তো বললাম একটু আগে যে টু শর্ট হয়েছে। শর্ট আগে দিয়েছি, তারপরে লং দিয়েছি। আচ্ছা, দেন 7 পেজেস উইথ আ পোরলি ফরম্যাটেড ইউআরএল ফর এসইও, মানে আগলি ইউআরএল যেটা বলেছিলাম আপনাদের একটা ক্লাসে। ইউআরএলটা অপটিমাইজেশনটা হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইওর পার্ট, তাই না? এটা আমরা হচ্ছে কিভাবে এগুলো ইউআরএলটা এসইও করব, এটার জন্য আমাদের সেটিংস এর যে আমরা বলেছিলাম পোস্ট নেম সিলেক্ট করে দিতে। কিন্তু ফরম্যাটটা, ওই যে পোস্ট নেমটা দিয়েছি ওটা রাইট ফরম্যাট, যদি যদি ওই রাইট ফরম্যাটে না থাকে তখন এটা পোরলি ফরম্যাটেড ইউআরএল বলা হয়, যেটা ইজ নট গুড ফর এসইও। ঠিক আছে, পোরলি ফরম্যাটেড ইউআরএল, জাস্ট এতটুকু আমি দিচ্ছি এখানে। হ্যাঁ, তো ওদের মতন করে দিয়ে দিলাম, জাস্ট ব্যাকে দেব। দেন দেখেন এসইও আরো কি কি চেকিং। ম্যাম 7 পেজেস, আপনি ওইখানে 13 লিখছেন পড়লে ফর্ম। আচ্ছা, ওই আগের আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি, কারণে মিস্টেক হচ্ছে। আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে এসইও ইস্যুগুলো, এগুলো হচ্ছে ওরা কোনো ইস্যু পায়নি। হ্যাঁ, এগুলো এসইও চেকিং এ এই জিনিসগুলো ওরা চেক করেছে। ঠিক আছে, যেমন এখানে আপনার আছে এসএসএল সার্টিফিকেট, এটা এসইও একটা, মানে এসএসএল সার্টিফিকেট মানে এসটিটিপিএস এসটিটিপি, এটার পার্থক্য তো আমরা বুঝি, যেটা এসএসএল এর জন্য হয়। এটা চেক করেছে, এটাতে পাস করে গেছে। তারপরে লো ওয়ার্ড কাউন্ট পায় নাই, আপনারা লো ওয়ার্ড কাউন্ট থাকতে পারে, মানে 300 কম ওয়ার্ড লিমিট থাকলে সেটা দেখাবে। হ্যাঁ, লং লোডিং টাইমের কোনো পেজ থাকলে সেটা দেখায়, তো যে এই পেজের লোডিং টাইম অনেক বেশি। ঠিক আছে, তারপরে এখানে আরো অনেক বিষয় আছে, এখানে টেকনিক্যাল অনেক ইস্যুর পার্ট আছে। ইউআরএল যদি অনেক বেশি লং হতো, অনেক ব্লগের ইউআরএল এর একটা ক্যারেক্টার লিমিট আছে, এইটা লং হলে এটা এখানে দেখাতো, তো এই ধরনের কোনো ইস্যু পায় না, এগুলো পাস করে গেছে। তার মানে এই সাইটের ইস্যু এত বেশি না। ঠিক আছে, এবং এখানে যদি দেখেন ক্রিটিক্যাল ইস্যু দেখাচ্ছে এই দুটো, যে এই দুটো আমাদের ক্রিটিক্যাল ইস্যু, এবং ওয়ার্নিং এ আছে হচ্ছে এই কাজগুলো, এগুলো ওয়ার্নিং এ রাখছে ওরা, অ্যান্ড রেকমেন্ডেশনসে কিছু দেয়নি। তাহলে এখানে আমরা তেমন কোনো খুব বেশি ইস্যু পাইনি। দেখেন অনেক নিচের লোয়ার একটা পেজ নিয়েছি, লোয়ার পেজ নিয়েছি, ওই কিওয়ার্ডে হয়তো বা সে নিচে অ্যানাদার কিওয়ার্ডস সেটা একটা টপ লেভেলের একটা ওয়েবসাইট ধরা যে বলা চলে। দেখেন তেমন কিন্তু এসইও ইস্যু আমি পাইনি। এবং আমি যদি সেম রাশে যেতাম, সেম রাশে গেলে আপনারা হয়তো বা কি কি টাইপের বিষয়গুলো আসতো, কিভাবে আসতো একটু যদি দেখেন। দেখেন এখানেও কিন্তু সাইটের হেলথ দেখাচ্ছে, এইটা আপনারা মেনশন করবেন, সাইট হেলথ, মানে এটা আসলে একটা এসইও স্কোর টাইপেরই দেখায়। দেন এখানে আসার পরে অর্গানিক ট্রাফিক, তারপরে অর্গানিক কিওয়ার্ড, এগুলো দেখেন সেম জিনিসগুলো আসছে, তাই না? পেইড কিওয়ার্ড, কয়টা কিওয়ার্ড হচ্ছে পেইড, মানে গুগলকে পে করে র্যাঙ্কিং আসছে, এটা আপনি মেনশন করতে পারেন। ঠিক আছে, যে রেফারেল ডোমেন, এই জিনিসগুলো সেম থিংই চলে আসে অনেক ক্ষেত্রে। দেন এখন এটার ডিটেলটা যদি দেখতে চাই, এখানে কেন দেখাচ্ছে না ড্যাশবোর্ড? এর নিচেই শো করার কথা ডেটাগুলো, আগে এটা করা হয়েছিল মেবি। আচ্ছা, এই যে ভিউ ফুল রিপোর্ট, এখানে চলে যাবে। ভিউ ফুল রিপোর্টে আসার পরে এই যে এখানে এই যে ইস্যুগুলো কিভাবে দেখায়, দেখেন ভিউ ডিটেলসে যদি আমি আসি, কি কি ইস্যু আমাকে এখানে দেখাচ্ছে, এগুলোতে পাস করে গেছে। এগুলো আপনাদের এরকম অনেক পেজ দেখাবে গ্রিন মার্ক গ্রিন টেক্সট দিয়ে লেখা, এগুলো আপনারা ইগনোর করবেন। এন্ড এখানে ওয়ার্নিং এ দেখেন 2 পেজেস ডোন্ট হ্যাভ অ্যান H1 ট্যাগ, ওই যে আপনার H1 ট্যাগ মিসিং, এটা আপনি উবার সাজেস্টে পেয়েছেন না, তাহলে এই ডেটাটা ওরাও দেয়। তারপরে এখানে বলতেছে 2 পেজেস ডোন্ট হ্যাভ মেটা ডেসক্রিপশন, মানে মেটা ডেসক্রিপশন মিসিং, এগুলো তো বুঝতে পারছেন তাই না? HTML রেশিও, মানে এটা হচ্ছে আপনার টেকনিক্যাল ইস্যুর একটা পার্ট। এই যে লো ওয়ার্ড কাউন্ট হলে দুটা পেজের ওয়ার্ড, এই যে এই দুটো পেজ দেখাচ্ছে, এরা হচ্ছে লো ওয়ার্ড ইউজ করেছে, ওয়ার্ডের ইয়াটাও বলে দেয় যে কয়টা ওয়ার্ড ইউজ করেছে। দেন এই এই রিপোর্টটা কিন্তু আপনাকে উবার সাজেস্টও দেবে। ঠিক আছে, এই রিপোর্টগুলো উবার সাজেস্টও দিবে, এগুলো হচ্ছে ওয়ার্নিং এ রেখেছে এগুলো ওরা, এগুলো জাস্ট মেনশন করে দিবেন। এগুলো গ্রিন মার্ক, এগুলো গ্রিন মার্কে চলে গেছে, এগুলোতে কোনো ইস্যু পাইনি। দেখেন যে ওয়েবসাইটটা আমি করেছিলাম অডিট, এটাতেও তেমন কোনো ইস্যু পাইনি, এগুলো সব গ্রিন মার্কে, বাট এখানেও এরর আসতে পারে। তাহলে এভাবে আপনারা যেটা করবেন, যে আপনারা যে কোনো একটা কিওয়ার্ড উপর সার্চ করে যে কোনো একটা ওয়েবসাইটকে আপনারা অডিট করেন।
হ্যাঁ, আপনারা চাইলে ইস্যুকনের ইয়াটাকে অডিট করতে পারেন, যে কোনো ওয়েবসাইটকে আপনারা অডিট করে সেই রিপোর্টটা এরকম একটা ফর্মে মেক করবেন এবং স্পিডটাও দেখবেন, ঠিক আছে? স্পিডটা দেখেন, এখানে মোবাইলের পারফরমেন্স 82, মানে 80+ হলেই ভালো ওই ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? মোবাইলের লোডিং যদি এটা ভালো থাকে, এটা আপনার না দিলেও চলবে। অ্যান্ড আপনার হচ্ছে 82, অ্যান্ড ডেস্কটপে যদি দেখি, ডেস্কটপে পারফরমেন্সটা একটু বেশি বেটার, মানে ডেস্কটপে অপটিমাইজ বেশি করা হয়েছে দেন হচ্ছে মোবাইলেরটা। এটা আপনি মেনশন করে রাখতে পারেন, মানে মোবাইলেরটা আমরা একটু ইমপ্রুভ করতে পারি। তো এই লোডিং স্পিড ইমপ্রুভের ক্ষেত্রে বা পেজের স্পিড গুলো ইমপ্রুভের ক্ষেত্রে আমরা আরো কি কি করতে পারি, অনেকগুলো কাজ আছে, ওটা নিয়ে আমাদের আরেকটা ক্লাস হবে, যে লোডিং স্পিডটা বা সাইটটাকে আরেকটু অপটিমাইজ করার জন্য লোডিং এর দিক দিয়ে বা পেজের স্পিড গুলো একটু অপটিমাইজ করার জন্য আমরা কি কি করতে পারি, সেটা নিয়ে আবার অ্যানাদার একটা টেকনিক্যাল স্কিল পার্টের ক্লাসে ওটা আমরা দেখবো, ঠিক আছে? তো এভাবে রিপোর্ট পারবেন না একটা মেক করতে? এটা কি খুব কঠিন কিছু? জি কঠিন ম্যাম, না? পারা যাবে। সবাই পারবেন আশা করি, এটা কঠিন কিছু ওই না। আপনি শুধু ওই যে এই ফরম্যাটটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিলে ভালো হয়। হ্যাঁ, এই ফরম্যাটটা আমি আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। ম্যাম লিঙ্কটা তো একটু দেখাইলেন না। হ্যাঁ, সেটাই দেখাবো, এখন যাচ্ছি। আর ম্যাম ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা কোন ধরনের ওয়েবসাইট গুলোকে অডিট করব? যে কোনো টাইপের ওয়েবসাইটে করতে পারেন। এখন যারা অনলাইনে আছে, যারা ওয়েবে আছে, সবাই কিন্তু আসলে সিরিয়াস। দেখেন, বিজনেসের জন্য। সবাই চেষ্টা করছে কিন্তু র্যাঙ্কিং এ যাওয়ার জন্য। তো এখন আপনি যেই ক্যাটাগরি ওয়েবসাইটে নেন না কেন, সবাই কিন্তু ওই টার্গেটে আছে যে কিভাবে র্যাঙ্কিং এ যেতে পারবে, টপে যেতে পারবে, সেটার জন্য কিন্তু তারা চেষ্টায় আছে। তো যে কোনো টাইপের সাইট নিতে পারেন, এটা কোনো আমি এক্সাক্ট করে কোনো সাইটে ভাবে বলবো না যে এই ক্যাটাগরিতেই যান। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আপু হচ্ছে H1 এর কথা যেটা বললেন ট্যাগের বিষয়ে, তো সেটা কি আমি একটা পোস্টের জন্য শুধুমাত্র কি H1টাই শুধু ইউজ করব, নাকি হচ্ছে আমরা যে হেডলাইন গুলো দিচ্ছি সেটা কি হচ্ছে H1 H2 এভাবে তো 6 পর্যন্ত আছে, তো আমি কি হচ্ছে মানে প্রতিটা হচ্ছে হেডলাইনে কি H1 H2 H3 এইভাবে কি দিতে পারবো, নাকি শুধুমাত্র একটা পোস্টের জন্য H1টা ব্যবহার করব? H1 প্রত্যেক পোস্টেই থাকবে একটা। একটা। H2 আর হচ্ছে H3 থাকতে পারে, কিন্তু H1 একবারই থাকবে। ওখানে তো হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত আছে, তো আমি একটা পোস্টে ধরেন যে আমি হচ্ছে 10 টিপস বা কোনো কিছু দিলাম, দেওয়ার পরে 1 নাম্বার দিয়ে যে আমি কি H1 এটা হচ্ছে দিয়ে একটা কি মানে হেডলাইনটা হবে কি, নাকি আবার হচ্ছে 2 নাম্বারে আসে টাইটেলটা আপু যাবে H1 এ। H1 এ? টাইটেলটা H1 যাবে এবং ওটা যে সাব পয়েন্ট গুলো যাবে এগুলো H2 H3 এভাবে যাবে, সাব পয়েন্ট গুলো। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, জি থ্যাংক ইউ। ওয়েলকাম। আপু আমরা তো একটা আর্টিকেল লিখলাম, তা আর্টিকেল গুলোর মধ্যে অনেক সময় 5টা 6টা প্রশ্ন মতন থাকে, ওগুলো আপনি টিপ দিলে নিচে স্ক্রলিং করে ডাউন হয়ে নিচে ওই হুম, ডিটেলসটা চলে যায় আর কি। ওটা এসইও তে দেখাবো, ওটা টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট আমাদের একটা ওখানে ওই যে ইমেজ যে আপলোড করছেন যে মেথডে, যে ওখানে ওভাবে এটা আপলোড করা যায়, ওটা হচ্ছে আমাদের এসইওর একটা ফ্যাক্টর, ওটা দেখাবো এসইও ক্লাসটা। আচ্ছা আচ্ছা, আমি যে ডাউনলোড করেছিলাম ওটা এক্সট্রাক্ট করার পরে এই যে আমার ইউআরএল দেখাচ্ছে, এটা আমি কপি করলাম, করার পরে এখন আমি আসছি এটা কোথায়, গুগল শিটে, ঠিক আছে? এখানে আমি হচ্ছে নাম্বার দেব, দেন এখানে আমি হচ্ছে লিখে দিব এটা, এই ফাইলটা কিসের জন্য মূলত? ওয়েবসাইট অডিটের জন্য। ওয়েবসাইট অডিট, কিন্তু এই লিঙ্কটা কিসের জন্য আমি ডাউনলোড করেছিলাম, কিসের লিঙ্ক? এটা শুরুটা কি ছিল এখানে? ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, তাই না? এখানে আমি এই টাইটেলটা দিয়ে দেব, পেজের নামটা বা ওখানে শুরুতে দিয়ে দেব। ম্যাম এগুলা কি পেজ গুলার লিংক, যে পেজ গুলা হ্যাঁ সমস্যা ছিল হ্যাঁ সেগুলি? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে ডাউনলোড করলাম, আচ্ছা কই থেকে ডাউনলোড করলেন আমি একটু খেয়াল করিনি। দেখালাম তো আপু, এই যে এখানে আপনি যেখানেই যাবেন। আচ্ছা ভিডিওটা দেখলে বুঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে যেখানে আমি ওপেন করলাম ওখানে এই যে এক্সপোর্ট টু এক্সপোর্ট টু সি, হ্যাঁ এক্সপোর্ট টু CSV। সিএসভি, যে লিঙ্কটা ওপেন করবেন ওখানে শো করবে এক্সপোর্ট টু সিএসভি। তো এই যে এখানে আমি আমার
ম্যাম হ্যাঁ এটা কি অটোমেটিক গুগল ড্রাইভে যাবে ডাউনলোড করলে? না গুগল ড্রাইভে যাবে কেন, আমি কপি করে আনলাম দেখলেন না, এই যে এটা এক্সেল ফাইল, ও আচ্ছা ডাউনলোড করলে এক্সেলে ডাউনলোড হবে বা আপনার জিপ ফাইলে ডাউনলোড হবে। জিপটাকে আনজিপ করলে এই যে জি ম্যাম। এক্সেল ফাইল থেকে এখন আমি এটাকে কপি করে এই যে আমি এখন গুগল ড্রাইভে বা গুগল শিটে নিয়ে আসলাম। এখন এইটার লিঙ্কটাকে আমি এখানে নামটাকে এই নামে রিনেম করলাম, দেন সেভ। এটা হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেবো, এটা ভিউয়ার অ্যাক্সেস আছে, কপি লিঙ্ক দেওয়ার পরে এখন এখানে আসার পরে এই 272-এর এখানে এটা সিলেক্ট করা আছে না, এই যে লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কটা এখানে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি 272টা যে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন বা 5টা ডুপ্লিকেট টাইটেল ট্যাগ বললাম বা 11টা পেজ বললাম যে মেটা ডেসক্রিপশন মিসিং আছে, তখন এগুলাতে সে ক্লিক করলে ইজিলি এই পেজগুলোতে রিচ করবে। ঠিক আছে, পেজগুলোতে রিচ করতে পারবে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো টাইপের ওয়েবসাইটকে একটা এরকম ভাবে আপনি অডিট করে একটা রিপোর্ট মেক করবেন। ঠিক আছে, আমি এই ফরম্যাটটা আমি ডাউনলোড করে দিয়ে দিচ্ছি আপনাদের। ম্যাম, নতুনদের জন্য ফাইবার দেখলাম একটা হতাশ নিউজ দিল। কিসের নিউজ হতাশ? এই যে আগে নাকি 60টা গিগ দেওয়া গেছে ফাইবারে এখন নতুন থেকে নিউ নাকি সেলারে, 4টা এখন গিগ। 4টা। কাজ পাইলে 4টাতেই পাবেন ইনশাল্লাহ, তো টেনশনে কিছু নাই। সিস্টেম আসে আসলে আপডেট হয় আসলে ইউজারদের সুবিধার্থে। ঠিক আছে, আপডেট আসবেই, তো এটার জন্য ওরিড হওয়ার কিছু নেই। কাজ পেলে একটা গিগে, আমি এই পর্যন্ত একটা গিগে কাজ করেছি, আমি 6 মাস হয়নি আরেকটা সেকেন্ড গিগ দিয়েছি, একটা গিগে কাজ করতেছি। তো 4টা গিগ খারাপ, নট ব্যাড। আমি দেখেছি বাট আমি টোটালি পড়িনি, আমার কাছে নোটিফিকেশন আসছে যে আপডেট আসছে, কালকে মোটামুটি অ্যাকাউন্টের একটা বিরাট চেঞ্জ আসবে সবার অ্যাকাউন্টে। সো এটা আগামীকাল, এটা আমি কিছুটা পড়েছি, মানে আমার ইয়ার সাথে যতটুকু যায়, মানে ওখানে হচ্ছে মূলত হচ্ছে টপ রেটেড অ্যাকাউন্টের জন্য কিছু দিয়েছে, যে টপ রেটেড অ্যাকাউন্টের জন্য আপনার ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে হচ্ছে আমাদেরকে 2টো ক্যাটাগরি ওরা হচ্ছে আমাদেরকে আহ, বেশি প্রায়োরিটি দিচ্ছে টপ রেটেড ব্যাচ দেওয়ার জন্য। সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, অ্যানাদার ওয়ান হচ্ছে আপনার গুগল অ্যাড, যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং। বাট এর বাহিরেও তো ডিজিটাল মার্কেটিং এ তারও ব্যাপক পরিধি, যেগুলোতে অনেক অনেক কাজ, অনেক অনেক ক্লায়েন্টস, বাট ওগুলোকে প্রায়োরিটি একটু কম দিল এই আপডেটে। ঠিক আছে, সো ওই আমার আমার সাথে যেটা রিলেটেড আমি এতটুকু আপাতত দেখেছি, আমি পুরোটা পড়িনি। নোটিফিকেশন আসে, ওই যে ওদিন জিজ্ঞাসা করলেন না আপডেট কোথায় পাবো, প্রোফাইলে নোটিফিকেশন চলে আসছে যে নতুন আপডেট আসতেছে 14 তারিখে, আগামীকালকে মোটামুটি অ্যাকাউন্টে একটা সবার একটা চেঞ্জ আসবে, সবাই দেখতে পাবে। দোয়া করেন আপু, আমরাও যাতে এই আপনার মতো একটা গিগেও সফলতা ইনশাল্লাহ পাইতে পারি। আপনাদের ম্যাক্সিমাম আর দেওয়া উচিত আমি মনে করি। ঠিক আছে, আমার গিগ ছিল প্রথমে, কিন্তু আমার 4টা গিগ দিয়েছিলাম আমি, বাট যেটাতে আমার কাজ আসা শুরু হয়েছে এবং যে মনে হয়েছে যে এটাতে মোটামুটি আরেকটা গিগেও কাজ আসছিল, বাট এই কাজটা যেহেতু ভালো লাগতেছে দেন ওগুলো আমি পজ করে রাখছি। তো যদি আপনি একটা গিগ যদি আসলে মানে মোটামুটি ডিমান্ডিং করতে পারেন বা মোটামুটি র্যাঙ্কিং চলে যায়, আলহামদুলিল্লাহ একটা সেলেই দেখা যাবে যে আপনি এনাফ হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে, সো সর্বোচ্চটাই দিবেন, একটা গিগ দিয়ে বসে থাকবেন এরকম না যে আপুর তো একটা গিগ বা দুটো, আমরা দুটো দেবো বা একটা দেবো, এরকম না। আপনারা কোনটা নিয়ে কাজ করেন আপু, এসইও নিয়ে? না, আমার গিগ হচ্ছে মূলত হচ্ছে কন্টেন্ট রাইটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, কিন্তু কাজ করি তো ভাই সবকিছুই নিয়ে। হ্যাঁ, কাজ এখন করা হয় অল টেক, কারণ ওই সোশ্যাল মিডিয়ার ক্লায়েন্টদেরই কিন্তু অ্যানাদার সার্ভিস গুলো প্রয়োজন হয়। তো ইউটিউব এসইও এর কাজ আছে কারেন্টলি, অন অন পেজ এসইও এর কাজ আছে, কন্টেন্ট রাইটিং এর কাজ আছে। ঠিক আছে, ম্যাম, ইমেল মার্কেটিং এর কাজটা কেমন, মানে আমি এই বিষয়টা একটু ইন্টারেস্টেড আজ ফিল করি। ক্লাস ক্লাস আছে আমাদের, দেখবেন ইমেল মার্কেটিং এর কাজও আমাদের করা হয়। আমি গত মাসে একটা করেছি, ক্যাম্পেইন সেট আপ করেছি, খুবই ইজি। ইমেল মার্কেটিং তেমন কঠিন কিছু না। ঠিক আছে, খুবই ইজি, যারা ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস করতে পারছেন তাদের জন্য কোনো বিষয়ই না, ধরে রাখেন। তো আমরা যে এখানে যে ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো করছি ওয়েবসাইটে, এটা কি যখন ওই যে মেইন ওয়ার্ডপ্রেস কি সেমই? সেম সেম, কোনো পার্থক্য নেই। তারপর আমার ওয়েবসাইটটা একদিন আপনাদের ওপেন করে দেখাবো না ড্যাশবোর্ডটা, তাহলে বুঝতে পারবেন আর একটু বিশ্বাস আসবে যে না এটা ডিফারেন্ট কিছু নাকি, সেম থিং, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, সবকিছু আপু একটা কোশ্চেন হচ্ছে, এই যে পেজ পেজ বলতেছিলেন ওয়েবসাইটের ভিতরে, আমি পেজটা মানে বুঝতেছি না। আমি যখন পেজ যখন মানে ওয়েবসাইট তৈরি করছি, কন্টাক্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, তারপরে না না, এই যে এখানে দেখাচ্ছে 10,000, 8,000, হ্যাঁ 5,000, এগুলো হচ্ছে পোস্ট, 200। সব পোস্ট এগুলো, সব পোস্ট, এবং এখানে পেজও আছে, প্রাইভেসি পলিসি পেজ, অ্যাবাউট পেজ, এগুলো আছে, কিন্তু
সবই হচ্ছে এগুলো ব্লগের পেজ, এগুলো সব পোস্টের আন্ডারে যাবে, কিন্তু এনে দেখাচ্ছে পেজ হিসেবে। এলে কিন্তু পোস্ট পাবলিশ করা ওদের ওয়েবসাইটে, ঠিক আছে? আমরা যে পোস্ট পাবলিশ মানে কালকে যে গত ক্লাসে যে করেছি বা রাইট, অ্যাসাইনমেন্ট ছিল সেই ধরনের পোস্ট গুলো না? হ্যাঁ ওই ধরনের পোস্ট প্লাস হোম পেজ থাকে একটা, প্রাইভেসি পলিসি পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, এই সব কিছু মিলিয়ে, ঠিক আছে? সব কিছু আচ্ছা আচ্ছা, আমাদের ওয়েবসাইটে এখন কয়টা পেজ আছে? 2টা পেজ। ওটা অল পেজেসে যাবেন, অল পেজেসে গেলে দেখাবে। দুটো কেন, ওর ডিফল্টে অনেকগুলো ক্রিয়েট থাকে, ও অল আচ্ছা। পেজেসে গেলে দেখা যাবে, ঠিক আছে? ম্যাম আপু পুরো একটা ওইখানের question যে ছিল। ড্যামি পেজগুলো সব ডিলিট করে দিয়ে শুধু আজকে যেটা দিছি পোস্ট ওইটাই রাখছি। ওগুলো ডিলিট করে দিলেই হয়। আপু একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আপু হচ্ছে আমাদের এই যে টাইনি পিএনজি এইটাতে যে আমরা ছবিটা দিচ্ছি দিয়ে যে আমরা ছোট করছি, তো হুম। এইটা তো আমি ক্যানভা থেকেও তো করতে পারছি। তো এখন এটা কি ক্যানভা থেকেও কি করা যাবে? ক্যানভা থেকে আপনি যে ছবিগুলো যখন ডাউনলোড করবেন কম্প্রেস করে করে আনলেন, সেটাও জি। করতে পারেন, কিন্তু কতটুকু কম্প্রেস হচ্ছে এটা একটা বিষয় আছে, তাই না? যে আমার কতটুকু কম্প্রেস হলো এটা কিন্তু একটা বিষয়। যদি আর টাইনি কিন্তু ওয়েবসাইটের জন্য এখানে কতটুকু কম্প্রেসের মানে দিতে হবে ছবি? ওইটা হচ্ছে আসলে যত লো করা যায়, আপনি একটা ওখানে কম্প্রেস করে দেবেন কত হয়, আর ওয়েবসাইটে আপলোডের পরে কত হচ্ছে, যত লো রাখতে পারেন, ঠিক আছে, তত ভালো। আপু ম্যাম আমার আমাদের কি ওই টাইনি পিএনজি এর যে ওয়েবসাইট ওইখানে গিয়ে তারপরে ছবিটা কম্প্রেস নো করে আপনি আনতে হবে? আপলোডের সময় অটো কম্প্রেস হয়ে যায়। সেটাই সেটাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে প্লাগইনটা নিলাম কাল গত ক্লাসে, অন্য প্লাগইন নিতে গেলে কি একই মেথড একইভাবে ইয়াগুলো হবে, প্রসেস না গুলো হবে? না, এক একটা প্লাগইন কিছু কিছু পার্থক্য থাকে, বিষয়গুলো সেম হয় না, একটু কিছু পার্থক্য, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এবং ওই ইমেজ কম্প্রেস করার কিন্তু হচ্ছে আরো প্লাগইন আছে, যে টাইনি পিএনজি একলা তা না, বাট আমি আপনাদেরকে বেস্টটাই প্রোভাইড করার চেষ্টা করি, আরো প্লাগইন আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা তাহলে এই যে মানে টাইনি পিএনজি তে গিয়ে ছবি কম্প্রেস করাটা মানে জরুরি না? মানে এমনি তো হচ্ছেই, তো আমরা তো অ্যাড করেছি, তাই নাকি? না, কম্প্রেস করা অবশ্যই জরুরি, লোডিং স্পিড বেড়ে যাবে না হলে। যখন অনেক অনেক মিডিয়া ফাইল অ্যাড হবে তখন আপনার লোড হুম হুম। লোড হতে সময় নেবে না অনেকটা। ও অবশ্যই আচ্ছা। গুরুত্বপূর্ণ, অবশ্যই আপু প্রয়োজন। আমরা ওয়ার্ডপ্রেসে সরাসরি না ঢুকে প্যান্থিয়নে ঢুকে তারপরে কেন আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম? এটাই নিয়ম আপু, আপনার যদি মেইন ওয়েবসাইট থেকে নিয়ে কাজ করতে চাইতেন ডোমেন হোস্টিং নিয়ে, তখন আপনাকে সি প্যানেল থেকে এটা ডাউনলোড করতে হতো, ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে যাওয়া যায় না, সি প্যানেল থেকেই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হয়, ঠিক আছে? আপু আমি তো সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট ক্রিয়েট করেছি, ওটা তো করা যায়। করা গেলে তাহলে ওভাবে করবেন, কিন্তু এখান থেকে সিস্টেম যেটা, যে আমাদের সি প্যানেল থেকে এটাকে আসলে কন্ট্রোল করতে হয়, কারণ এখানে আমাদের সি প্যানেল আন্ডারে করলে দেখা যায় যে আমাদের যেই ফাইলগুলো আছে বা ব্যাকআপ, যেটা ব্যাকআপটা কোথায় রাখবেন, যদি ডিরেক্ট ওয়ার্ডপ্রেস থেকে করা যায়ও আপনার ফ্রি মেথডে করলেন, কিন্তু ব্যাকআপটা রাখবেন কোথায়? সেই ব্যাকআপের জন্য আসলে আমাদের সি প্যানেলের আন্ডারে এটাকে রাখতে হয়, ঠিক আছে? ম্যাম আমরা তো ওয়েবসাইটটা ফ্রি ক্রিয়েট করেছি, এখন মানে পেড ভার্সন কিভাবে সেটা তো আমরা জানি না, পেড কিভাবে ভার্সনটা সেটা আমাদের ডোমেন সেট হোস্টিং করতে হবে? থাকলে আমরা নিজেরাই নিতে পারবো, বাট ডোমেন হোস্টিং যদি না থাকে তাহলে কি হবে? হ্যাঁ মানে ডোমেইন হোস্টিংটা কিভাবে ইয়া করব? ডোমেন হোস্টিং না থাকলে, সরি, যদি কার্ড না থাকে তখন আমরা ডোমেন হোস্টিংটা নিতে পারবো। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন ইকোনমি প্রোভাইড করে, কারেন্টলি করছে কিনা জানি না। তখন আমরা টাকার মাধ্যমে নিতে পারবো, মানে বিকাশ, রকেট, এগুলো টাকার মাধ্যমে নেওয়া যায়, এবং ওরাই হচ্ছে এগুলো সব ইন্টিগ্রেট করে দেয়, আপনি ডিরেক্ট এরকম ড্যাশবোর্ডে যে লগ ইন হতে পারবেন, ঠিক আছে? লগ ইন নিয়ে তেমন ঝামেলা নেই। ও, আর এটা কি নিজে নেম নিজে চেম? থেকে পারচেস করলে অনেক এখানে আরো সেটিংস এর বিষয় আছে, ওগুলো পারা যায়, ওদের ভিডিও টিউটোরিয়াল থাকে, ওরা মেইলে স্টেপ গুলো বলে দেয়, সো এখানে না পারার কিছু নেই। ও এটা কি আচ্ছা। আমাদেরকে আর দেখানো এক্সকিউজ মি হবে আপু, না? আমার একটা কোশ্চেন ছিল আর কি। আচ্ছা, আমি 2 মিনিট সময় নিচ্ছি, আপনারা একটু ডিসকাস করেন নিজেরা, 2 মিনিট পরে ব্যাক হচ্ছি। বাংলাদেশের ডোমেন হোস্টিং কোম্পানি আমি নিছিলাম আগে ডায়ানা হোস্ট থেকে, আর পরে নিছিলাম বাহিরের ডায়ানা হোস্ট, ও ব্লু হোস্ট একটা আছে, এখন অবশ্য আমি নেমচিপ থেকেই নিছি, নেমচিপটাই ভালো লাগছে। বাংলাদেশে যে ডোমেন হোস্টিং এর ব্যবসা যারা করতেছে আসলে এটি নেওয়া একদম বোকামি, কারণ এত হ্যাঁ, এটা বাজে বোকামি। স্প্রিড, এত বাজে কারণ স্প্রিড এরা ওদের করে দেয়, ওদের খুবই বাজে। হোস্টিংটা হচ্ছে, ওদের এটা শেয়ার থাকে, শেয়ার আইপি থাকে। এটা শেয়ার হোস্টিং সবচেয়ে ভালো, এখন যে নতুন আছে হোস্টিং গিয়ার, এটাও ভালো। উম,
আমি মনে করি আপনারা এগুলো যারা কি বাংলাদেশে ওয়েবসাইট থেকে আছেন, নিতে হবে? হ্যাঁ এগুলো ওদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট পারচেজ তো, করতে। ওদের ওই যে হোস্টিঙ্গার, তারপরে যে নেমচিপ, পপুলার ছিল নেমচিপ, তো এখন হোস্টিঙ্গার যেটা এটাও কিন্তু ভালোই করছে। গোড্যাডিও তো ভালো, তবে এটা ইন্ডিয়ান, আমার কাছে অত বেশি একটু ভালো লাগে না। আপু কি বিজনেস পারপাসে নিয়েছেন নাকি এমনিতেই? না, আমি ব্লগ 2018 থেকে আমার আছে, তো ব্লগ চালাই আর কি। ও আচ্ছা। আপনার ওয়েবসাইটের নাম কি? আমাদেরও দেন, আমরা একটু ট্রাফিক ফার্মাসিস্ট বাড়াই আপনার দুনিয়া, ওয়েবসাইটের। pharmacistdunia.com ছিল, ওই ডোমেনটা এখন চেঞ্জ করে .org, pharmacistdunia.org। কেন আপু .com চেঞ্জ করলেন কেন? আমার ডোমেন হচ্ছে যে এক্সপায়ার হয়ে গেছিল, আমি খেয়াল করি নাই। পরে হচ্ছে যে নতুন করে কিনতে গিয়ে দেখছি যে ওটা ডিলেটও হয়ে গেছে। হুম, যাক, সামনের বছর আবার তখন .com নেন। এই যে আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়েছি। আপনারা যারা যে বাংলাদেশে এখন যারা আছেন, তারা একটা এই ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনারা এবি ব্যাংকে থেকে নিতে পারেন। ওরা একটা ডেবিট কার্ড দেয়, ওটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন এবি তবে ব্যাংক যারা থেকে। না, তবে ভাই যারা ফ্রিল্যান্সিং সব ব্যাংকে মার্কেটে আসতে চায় তাদের জন্য ইউসিবি অনেক ভালো করে, যে ডুয়াল কারেন্সি কার্ডের ব্যাপারটায় ইউসিবি। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে ব্যাংক এশিয়া। তাদের কাছ থেকে মানে মার্কেট প্লেস থেকে ডলারটা ওই দিনই উইথড্র করা যায়। আচ্ছা, ভাই ব্যাংক এসে সুবিধা কি এরকম দেয় সত্য সত্য? ভাই ব্যাংক এশিয়া দেয়, তারপর ব্যাংক এশিয়ার পরে দ্বিতীয় নম্বরে ইউসিবি। মানে আমি যে এখানে জব করি আমাদের র্যাঙ্কস ইন্ডাস্ট্রি, ব্যাংক এশিয়া হচ্ছে র্যাঙ্কস ইন্ডাস্ট্রি একটা প্রতিষ্ঠান। মানে আমার স্যালারি ঢুকে ব্যাংক এশিয়াতেই, মানে ওদের নিজস্ব ব্যাংক এটা, র্যাঙ্কস ইন্ডাস্ট্রি তাহলে বলে। আপনার টাকা বাংলাদেশে তো মার্কেট আরো প্লেসের তাড়াতাড়ি যত ঢুকে যাবে। ডলার মানে বাংলাদেশে আমি ঢুকে জানি না মার্কেট সঠিক প্লেস এটা, থেকে, ওটা ওই আমাদের ওটা সব আমাদের ডলারগুলি প্রথমে ব্যাংক এশিয়াতেই ঢুকে, তারপর আচ্ছা ব্যাংক এশিয়া থেকে ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, তা তা জানি না, ওটা অন্য গ্রুপ তো, যার স্যালারি ঢুকে হয়তো কোনো প্রয়োজনে যায় হয়তো এরকম, তাছাড়া জানি না। তাহলে আমি যদি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে মেবি হেল্প হওয়ার কথা, যেহেতু আমি ওদের গ্রুপেরই এমপ্লয়, একটা সুবিধা পেতে পারি বা বাংলাদেশের গভর্নমেন্ট এত কিছুর দিকে চোখ নজর দিতেছে, এই এই সেক্টরটার দিকে। এই যে যারা কাজ করে তাদের ব্যাংক, তাদের এই যে লেনদেনের ওয়েটা যদি ইজি করে দিত, এটা অনেক ভালো হতো। সাইফুর কারণ ভাই, এটার আপনি কি ভিতরে তো অনেক। আপনি কি নিউজ দেখেন নাই? ডিবি একজন ফ্রিল্যান্সারকে ধরে 3.5 কোটি টাকা ট্রান্সফার করে নিছে। আপনি হ্যাঁ, বাংলাদেশে দেখছি। কি সুবিধা পাবেন বলেন? কি করার ভাই, দেশ ছাড়েন, দেশ ছাড়েন, এই প্ল্যানিং এ আছি ভাই। দেশ ছাড়েন। এখানে বাইরে এসে তারপরে আবার শুরু করেন ফ্রিল্যান্সিং। না ভাই, আমার প্ল্যানিং ওইটাই আছে, আল্লাহ যদি ইনশাল্লাহ কবুল করে। আমি কিছুদিন আগে বাসায় বলেছিলাম একবার বাইরে চলে যাওয়ার কথা, বাড়িতে বলতেছে মা বাবা যে এরকম চলে যাবি, তাহলে আমরা কি করব? আমরা দুই ভাই তো। পরে ভাই কয় তাহলে আমি কি করব, এই ওই কাহিনী। পরে ওই চিন্তা ভাবনা টোটালি বাদ দিয়ে দিয়েছি। ভাই আপু একটা কথা ঠান্ডা আছে না, নো রিস্ক বোঝা নো যায় গেইন। না। না না, ওই জন্য না ভাই, আসলে ওই জন্য না, মানে আমরা আসলে তো আমিও থাকি বাইরে, আমার ছোট ভাইও থাকে বাইরে, বাড়িতে বাবা মা ছাড়া কেউ নাই। আর মাঝে মধ্যে তো যাই আমরা, তাই না? এখন দেশের বাইরে চলে গেলে তো আর মানে আপনার হঠাৎ করে তাহলে তো আসা যাবে না। তাহলে ভাই আপনি বিয়ে শাদী করেন, আমরাও বিয়ের দাওয়াত খাই, আঙ্কেল আন্টি তার একটা বৌমা পাক, তারপরে তারা তো একটা মানুষ হবে, তারপর আপনি চলে যান। বিয়ে শাদী ভাই, তাই তো মনে করে দিলেন, থ্যাঙ্কস আপনাকে। দেখি কি করা যায়। কারণ বাংলাদেশে আপনি একটা গভর্নমেন্ট সার্ভিস নিতে যান, অবস্থা যে কি, মানে যাই নিতে গেছে এই বুঝতেছে। হুম, ভাই আমি দাঁড়িয়েছিলাম, এসআইতে দাঁড়াইছিলাম, এখান থেকে পরে আমি রিটার্ন পর্যন্ত গেছি, পরে আমি আমার বাসা থেকে তারা বলছে যে কোনো টাকা পয়সা দিবে না। না, আপনি একটা মানে সেবা নিতে যান বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টরে, ইউনিয়ন পরিষদে যান, আপনি অবস্থা দেখেন কি অবস্থা। ভাই আমাদের এলাকায় ওই যে পৌরসভা, যে মানে আমি যখন বাইরে আসলাম, মানে পাসপোর্ট অফিসের কথা বলি, মানে বাংলাদেশে মরা সহজ, পাসপোর্ট যে যদি কোনো সমস্যা হয়, এটা চেঞ্জ করা অনেক অনেক কঠিন। আমার ভাই দালাল ভাই ধরে আমি পাসপোর্ট, আমার একটা নাম সংশোধন করছি, 17,000 টাকা নিছে আমার কাছ থেকে। সেলিম ভাই, সেটা বলতে পারবো না, তবে বাংলাদেশে আপনার দুর্নীতিগ্রস্ত অধিদপ্তর যদি থেকে থাকে, টপ 3 বা টপ 5 যদি থাকে, তার মধ্যে পাসপোর্ট অফিস একটা, পাসপোর্ট অধিদপ্তর একটা।
এটা মাথায় কি রাখবেন। বলেন? পাসপোর্ট অফিস কিছুই না, আপনি ভূমি অফিসে যান। আপনি ভূমি অফিসে গেছেন না, কিনা জানি না। আমি টপ 5 বা টপ 3 এর কথা বলেছি। আপনি পাসপোর্ট অফিসে যে কিরকম কি হয় এটা আমি খুব ভালোভাবেই জানি। বাংলাদেশের সবগুলা সরকারি অধিদপ্তরেই এই ধরনের দুর্নীতি হয়, মানে সবগুলাই হচ্ছে সেম। না, টাকার আমাদের এখানে একজন পাসপোর্ট আবার অফিস সরকারি হোক আর কর্মকর্তা ভূমি আপু অফিস আছে। হোক। টাকার ভাই কথা কে কথাবার্তা বললো একটু ভাই জবের সাবধানে জন্য? বলি। ভাই টাকার কথা কে বললো জবের জন্য যে বাসার থেকে দিবে না নাকি? আমি বলছি ভাই। ভাই আপনি বলছেন আমার বাসার থেকে 15-16 লক্ষ টাকা দিবে, বুঝছেন, বাট আমি করবো না। আমি চাইছিলাম 16 লক্ষ টাকা বিজনেস করার জন্য। হ্যাঁ, আমাকে দিতে চাইনি। কই 16 লক্ষ টাকা শুধু চাকরির জন্য আছে, ভাই আমি বিজনেস। এখন মনে করি আমার ফ্যামিলি ভালো কাজ করছেন, তারা আমি এখানে আছি কি শান্তিতে আছি, কি মানে অন্যরকম একটা লাইফ লিড করতেছি। আমি ওই জীবন। আমার বাচ্চার 2.5 মাস বয়স, পাসপোর্ট বানানোর জন্য যে পুলিশ ভেরিফিকেশন, সেখানে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট চাইছে 2 থানায়। আমার এই যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, 2 থানায় এই চোরেরা আমার কাছ থেকে 1,000 করে টাকা নিছে। তারপরেও এখনো পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন দেয় নাই। দেওয়ার কথা ছিল 5 তারিখে, আজকে তো 14 তারিখ হয়ে গেছে। আমি আর্জেন্ট অ্যাপ্লিকেশন করেছি, আমার যেহেতু আর্জেন্ট দরকার। 2 মাসের বাচ্চার কি পুলিশ ভেরিফিকেশন হবে? নাম্বার ওয়ান, কেন তার চেয়ারম্যান সার্টিফিকেট করতে হবে? সে কি এখনো নাগরিক হয়েছে? মানে তাকে নাগরিকত্ব সার্টিফিকেট দেখা, তার বার্থ সার্টিফিকেট দিয়েছে, এটা তো হবে না। তো এটা হচ্ছে চোরের দেশ, বুঝছেন? যে সুযোগ পান দেশ ছাড়েন, শান্তি চাইলে দেশ ছাড়েন। এটা এটা হচ্ছে বলে বাস্তব লাভ কথা নেই। আপু। মানে কদিন আমার আগে বাচ্চার আপনি বয়স 2 মাস, ফেসবুকে দুই একটা মাস নতুন বাচ্চা। ট্রেন্ড দেখছিলেন না, যে লাগা ইতালি, লাগা ফ্রান্স। আপনি পোল্যান্ড বসে বসে এগুলা বলতেছেন, বাংলাদেশে আসেন তারপর বুঝবেন। না, আমি বাংলাদেশে আসবোই না। সেলিম ভাই, জি ভাই। কোন কোন কান্ট্রি যাবেন? আপাতত চিন্তাধারা আছে রাশিয়ার দিকে, তারপরে ওইখান থেকে অন্যদিকে মুভ করার প্ল্যানিং আছে। পুতিনের সাথে এই যে ই করেন, সর পরামর্শ করেন। আমি বাড়িতে অফার দিয়েছিলাম 2টা, যে আমার 16 লক্ষ টাকা দিয়ে আমার চাকরি না দিয়া আমাদের 16-17 লক্ষ টাকা দেন, আমি একটু বিজনেস টিজনেস করি, দেশের বাইরে জায়গা। কয় এই 2টার একটা হবে না। ওরে অবশ্য ভাই দেশে রাজি কোনো হয়েছিল। বিজনেস করতে যান না, এখন দেশের যে অবস্থা কোনো বিজনেস করতে যান না, কারণ দেশের অবস্থা হয়ে গেছে কি, ওই যে যারা যারা অর্থনীতি পড়ছেন তারা বলুন না, এখন হয়ে গেছে এটা না ওই না ভাই, আমি আপনার হচ্ছে যে আমি ইলেকট্রনিক্স একচেটিয়া হয়ে গেছে ভাই। মার্কেট যারা লিড করতেছে শুধু তারাই, আপনার নতুন কাউকে এন্ট্রি করতে দিবেও না। তা আপনি করতে যাবেন, আপনি এখানে টিকতে পারবেন না বিজনেসে। ঠিক আছে। আপনার হচ্ছে আমি পড়াশোনা করছি ইলেকট্রনিক সাইডে, তো জবও করছি ইলেকট্রনিক সাইডে। এই সেক্টরটা আমার কাছে অনেক ভালো লাগে, মজা পাই আমি ইলেকট্রনিক সেক্টরটাই। আপু এই চলে সেক্টরে আসছে, আপু চলে গেছিলাম। আসছে, চুপ করেন। আই ওকে, লাভ মাই তো বাংলাদেশ। আপনাদের কোশ্চেন ছিল কার কার জানি, 2-1টা কোশ্চেন বলে ফেলেন। আহ, ম্যাম, ওকে। পিকচার ইস্যু তো আপনার ম্যাম, দুই ভাবেই করা যায়, আপনি যেটা দেখিয়েছিলেন। হুম আমার হুম। প্রশ্নটা হচ্ছে যে আহ, যেমন একটা ডাউনলোড করেছিলেন আপনি, ওখানে ডাউনলোড করার পরে ওটা ইস্যু করেছিলেন, আর দেন একটা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে করেছিলেন। যদি আমার ডাউনলোড করার পরে ইস্যু করা থাকে, তাহলে ওই যে ওয়েবসাইট লাইব্রেরিতে গিয়ে ওখানে যে অনেকগুলো পিকচার থাকে আমার, ওখানে কি করার কোনো প্রয়োজন আছে বা ওখানে করা যায়? হ্যাঁ, ওখানে করবেন, দুই জায়গাতেই করলে তো ভালো। এটা আপনার ওয়েবসাইটে থাকলো, ওয়েবসাইটেও এসি হয়ে থাকলো, দুই জায়গাতেই করতে পারবেন, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা। ম্যাম, আর একটা কোশ্চেন হচ্ছে চ্যাট জিপিটি যেভাবে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, হুম আমরা যদি রাইট ওয়েতে প্রপার তাকে ইউজ করতে পারি, তো হুম। এরকম আমি ওই স্প্যাম গুলো যদি কোনো এআই কে আবার দিয়েই, তাহলে কি আমাকে মানে ওই কন্টেন্টের কি কোনো পিকচার শো করবে, দিবে, এরকম কোনো এআই আছে ম্যাম? পিকচার দেয় হচ্ছে আপনার ওই যে গুগল বার্ডে দেয়, হ্যাঁ। বাট আসলে পিকচার ওইভাবে নিলে আসলে টোটালটা যদি এআই এর উপর ডিপেন্ড হয়ে করেন, আসলে জিনিসটা কিন্তু কখনোই ভালো হয় না। ঠিক আচ্ছা আছে, যেমন চ্যাট জিপিটিতে আমাকে টেক্সট দিচ্ছে, টেক্সটটা যদি আমি হুবহু কপি করে দেই, এটা কিন্তু কোনো না কোনো একটা পয়েন্টে যে এটা বোঝা যাবে যে এখানে এআই এর পুরোটাই এআই দ্বারা। বাট এআই দিয়ে লিখবেন, ওখানে আপনার পার্সোনাল টাচ থাকতে হবে, তাহলে এটা বোঝা যাবে না যেটা এআই দিয়ে রাইটিং করা। এবং আরেকটা বিষয়, যেটা ইমেজ যেটা দিবে, দেখা যাচ্ছে যে ওরা গুগল থেকেই দেয়, যে গুগল বার্ড যেটা, ওটা কিন্তু জি। গুগল থেকেই কিন্তু ওরা এনে দেয়। বাট ওখানে কপিরাইট ইস্যু আসতে পারে, কোয়ালিটি ঠিক না থাকতে পারে, রেশিও ঠিক না থাকতে পারে। একটা ব্লগে আপনি 5টা ইমেজ ইউজ করেছেন, 5টাই আপনাকে সেম রেশিওতে রাখতে হবে। এমন না যে আপনি 5টা 5 ধরনের রেশিওতে রাখবেন। সেম রেশিওতে রাখবেন, ফরম্যাটটা দেখতে ভালো লাগবে। তো এটা আমরা নিব, ক্যানভা থেকে নিব, ফ্রি সাইট থেকে আনবো। ঠিক আছে, আমরা কেন ম্যাম, সব আমি এআই তো এর উপর ধরেন ডিপেন্ড হবো? ম্যাম, আমি তো ক্যানভা থেকে ধরেন 5টা করলাম, ইমেজ কন্টেন্ট ক্রিয়েট করলাম, কারণ 5টা পোস্ট করার সময় ওই যে প্লাগইনটা আমরা ইনস্টল করছি আর কি, টাইনি।
হ্যাঁ টাইনি, ওটাতে কি সেম রেশিও বানাবে তখন? হ্যাঁ, সেম রেশিওতে আসবে, ওখানে রেশিও চেঞ্জ করবে না তো সে সে জাস্ট ইমেজটাকে কম্প্রেস করবে, আচ্ছা, মানে আপনার ফাইলের যেই একটা ওয়েট আছে ওয়েটটাকে সে রিডিউস করে দেবে, জি জি ম্যাম, ঠিক বুঝতে আছে? পারছি। আর রেশিওতে কোনো এফেক্ট পড়বে না। ম্যাম ম্যাম আচ্ছা ঠিক আছে, করেন করেন করেন। ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওই যে লাস্ট যে ক্লাসে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওটা করেছিলাম, কিন্তু ম্যাম হচ্ছে যে সাইট টাইটেলটা যেটা সেটা তো ম্যাডাম ওই যে ওই বারবার হেডারের পেছনে পড়ে যাচ্ছে, এটার কারণটা ঠিক ম্যাডাম ফিগার আউট করতে পারছিলাম না। লিঙ্কটা দিয়েছিলাম তো এটা আসলে বুঝতে পারছি না এটা কিভাবে ফিক্স করা যায়। সাইট টাইটেল, এটা এটা সাইট টাইটেল। হ্যাঁ ম্যাডাম, এই যে বেনিফিটস অফ বিং আ ফ্রিল্যান্সার আমার টাইটেল ছিল, কিন্তু এটা তো ম্যাডাম এটা পেছনে পড়ে যাচ্ছে, এটার কারণটা ও ঠিক বুঝতেছি আচ্ছা না। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইনিং এর জন্য আর কি। হ্যাঁ, মানে আমার এই টেক্সটটা শুরু হবে আরো নিচে থেকে, গ্যাপিংটা হবে আরো নিচের থেকে এখানে। হেডার, ম্যাডাম ওই যে শিফট এন্টার। হ্যাঁ, এটা যদি ম্যানুয়ালি যদি না করতে পারেন, অপশন নাই পান, এটা হেডারের এই ধরনের ইস্যুগুলোর জন্য আমরা হেডার অপটিমাইজেশন প্লাগইন আছে, ওই প্লাগইন ইউজ করি। যদি এরকম হয় কোনোভাবে যদি আপনার ম্যানুয়ালি না হয়, তাহলে আপনার হেডার না ম্যাডাম ওই যে স্টিকি হেডারটা ফিক্স হয়ে গিয়েছিল, কিন্তু এখন এটা আবার হচ্ছে না, বুঝতে পারছিলাম না আর আপনার কি। হোম পেজটা এরকম কেন? হোম পেজে ম্যাডাম এটা ব্লক পোস্টের দিচ্ছেন? পেজটা। ও আচ্ছা, পোস্টের পেজে না? জি জি ম্যাম, ও এটা আচ্ছা, পোস্টের আপনার অ্যাসাইনমেন্টটা যেটা দিয়েছেন আপনার এটা মেইন পেজ ম্যাডাম। মেইন হোমটা আবার ঠিক আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ঠিক। ম্যাডাম, কিন্তু পোস্টে যে ম্যাডাম এটা হচ্ছে হুম, না। হুম। আচ্ছা, পোস্টারটা তাহলে আপনার ওই যে প্লাগইন অ্যাড করতে হবে, হেডার অপটিমাইজার প্লাগইন লিখে সার্চ করেন, যেটাতে একটু ভালো রিভিউ জি ম্যাডাম। হয়ে যাবে। জি, ঠিক আছে। থ্যাংক ইউ আপু ম্যাডাম। এই যে জি হেডার যে ওনার, এটা স্টিকি হেডার, এটা কি ফিক্সড? মানে এটা কি মানে নিচে যখন যাবে তখন দেখাবে এমন, কিন্তু উপরে গেলে এটা চলে যাওয়ার কথা না? না, এই যে উপরে গেলেও থাকবে, টপ রো মেনু যেই সিস্টেমে দেখিয়েছি ওভাবে দিলে উপরে গেলেও থাকবে, শুধু স্ক্রলিং নিচের সময় না, উপরে স্ক্রল করলেও থাকবে। ঠিক আছে। আচ্ছা, মাসুদ আলম হ্যান্ড রেজ করে আছেন। ওকে, ঠিক আপু আছে। একটা একটা হচ্ছে হুম। একটু দেখাবেন শুধু ফাইবারের একটা জিনিস, যে মানে কোন কাজগুলোর কেমন ডিমান্ড, এই জিনিসগুলো কিভাবে বোঝা যায় ফাইবারে? ফাইবার নিয়ে আপনাদের একটা ক্লাস নিয়ে নিব না, ঠিক আছে? মোটামুটি ফাইবারের থিওরিটিক্যাল কিছু ধারণা দিয়ে দিব না, মানে আগামী ক্লাসগুলো দেখি না। আগামী ক্লাস তো এসইওটা নিয়ে তো আপনাদের একটু এক্সাইটমেন্ট আছে, এসইও অন পেজ এসইওটা শেষ করে দেন হচ্ছে পরে মানে আগামী ক্লাসে একটা ক্লাসে এসইওটা হয়ে যাবে অন পেজটা, দেন পরে ফাইবার অ্যান্ড আউট অফ মার্কেটপ্লেসের ক্লাস দুটো নিয়ে নিব না, ঠিক আছে? যেটা কম আজকে কম্পিটিশন। দেখতে মন চাচ্ছিল আপু এই। আজকে আজকে আপনি ওই যে কিওয়ার্ড লিখে সার্চ করা লাগে, কিওয়ার্ড লিখে সার্চ করে দেখবেন যে কয়জন কাজ করতেছে এটার আন্ডারে। যদি একটু দেখা দেখা যায়, দিলে ভালো হতো আপু, না বলে এখন একটু দেখা দিলে ভালো হতো। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন প্রশ্ন। ম্যাম আমরা যে ইমেজ গুলা নিয়েছি পোস্টের ক্ষেত্রে, তো আমরা তো 4-5টা ইমেজ নিয়েছি, হ্যাঁ, তো প্রত্যেকটা ইমেজের এসইও আপু এই এসইও ওয়ার্ড গুলো কি পেজটা নিয়ে একই একটু দেখা ধরনের দেন হবে? এসিওটা। হ্যাঁ, আপুটা শেষ করেন কোশ্চেনটা, শুনছি আপু, কোশ্চেনটা বলেন। ইমেজগুলো ইমেজগুলোর প্রত্যেকটা এসইও মানে ইয়াগুলা কি একই রকম হবে, যে টেক্সট গুলা, মানে ট্যাগ, তারপরে হচ্ছে হ্যাঁ, টাইটেল এক হবে সবগুলা? কিভাবে, এক একটা ব্লগের এক এক রকম হবে, যদি না সেম না না, ব্লগের হয় একটা ব্লগ, হ্যাঁ সেম একটা, দিতে পারবেন, একটা ব্লগের হলে সেম দিতে পারবেন। ঠিক আচ্ছা। আছে। ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস এসইওটা আবার একটু বুঝবেন কম, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও অপটিমাইজেশনে গেলাম, দেখেন এখানে 1,00,000+ এই কিওয়ার্ডে দেখাচ্ছে মানুষ কাজ করছে, তাই না? এই কিওয়ার্ডটা কখনো আপনার জন্য ভালো হবে না, কারণ 1,00,000+ যে আপনি এখানে র্যাঙ্কিং এ আসতে পারবেন না। এবং ফাইবার যেটা বললাম, র্যাঙ্কিং এর মাধ্যমে ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, বাট অনলি যেটা ওয়ার্ডপ্রেস এসইও যেটা আসছিল ওইটার মেবি কম্পিটিশনটা একটু কম আছে। লাইক আমি যদি এখানে সার্চ করি ওয়ার্ডপ্রেস অনলি এসইও যেটা আসছিল, এই যে ওয়ার্ডপ্রেস এসইও, এটাতে কাজ করছে 8,500 গিগ। তাহলে ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন ওই কিওয়ার্ড নিয়ে গিগটা দিলে আপনার র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি বেশি নাকি এইটাতে? এটাতে। এটাতে অবশ্যই, কারণ এখানে কম গিগ দেখাচ্ছে তুলনামূলক, ওই গিগে ওই কিওয়ার্ডের তুলনায় এখানে গিগের সংখ্যা কম। তাহলে এই লো কম্পিটিটিভ কিওয়ার্ড আপনার জন্য ভালো হতে পারে, বাট অনলি লো কম্পিটিটিভ যদি আমি নেই, বাট এদের কাজ নেই এই ক্যাটাগরিতে,
বা এই ইয়া দিয়ে সার্চ অনেক কম হচ্ছে, দ্যাটস ওয়াই এদের গিগুলোতে কাজ নেই, তাহলে তো আপনার জন্য সেটা খুব প্রফিটেবল হবে না। তখন এদের গিগুলো ওপেন করে দেখতে হয় যে এদের কয়টা কাজ রানিং আছে, কার গিগে কেমন টপ রেটেড বেশি থাকতে পারে স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে আমি লেভেল 2টা দেখবো, লেভেল 1 দেখবো, নিউ সেলারদের দেখবো। এখানে দেখবেন অনেক নিউ সেলারও চলে আসছে এখানে ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ। তো সবার আসলে কেমন কাজ, যদি দেখি যে না টুকটাক কাজ আছে, তাহলে মনে করব যে না হ্যাঁ এই কিওয়ার্ডটা আমাদের জন্য ভালো হতে পারে, এটা নিয়ে আমরা কাজ করব। আবার অনেক সময় দেখা যায় যে এই যে ক্লায়েন্ট, এই যে টপ রেটেড যে অ্যাকাউন্ট, এর অ্যাকাউন্টে হয়তো বা অনেক কাজ আছে রানিং, বাট এদের কিন্তু দেখা যায় যে ক্লায়েন্টের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ থাকার কারণে বাহিরে ডিল হয়, কিন্তু নতুন সেলাররাই বাহিরে চলে যায় দৌড় মারে, যে হ্যাঁ, একটা ক্লায়েন্ট পেলো একটু ভালো 2 মাস কাজ করে সেই বাইরে চলে আসতে চায়, কারণ ওই যে 20% চার্জটা দিতে হচ্ছে না। সবাই কিন্তু ওই ওই চিন্তায় ভাবনাই করে যে বাহিরে কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করা যায়, এবং বড় প্রজেক্ট গুলো ইউজুয়ালি বাহিরে নেওয়া হয়ে থাকে। সো এই কারণে আসলে যে আমি অ্যাকাউন্ট দেখে যে একদম অ্যানালাইসিস করতে পারবো তাও না। এবং এই এসইও গুলো আবার কি দেখা যায় না কয়টা কাজ রানিং, এসইও কিওয়ার্ড রিসার্চ সে কয়টা কমপ্লিট করেছে এটা দেখা যাবে, বাট রানিং অর্ডারটা এখন দেখা যায় না, এটা আপডেটের পরে এটা অপশনটা আর এনেবল নাই। তো এখানে বুঝবেন কম, বাট অ্যানাদার কিওয়ার্ড গুলোতে আবার বুঝবেন, লাইক ইনস্টাগ্রাম প্রমোশন, টুইটার মার্কেটিং, এগুলোতে আবার বোঝা যাবে। ঠিক আছে, তো একটু রিসার্চ করতে থাকেন এখন থেকেই, কোনটাতে কেমন কাজ, কোন কাজটা ভালো লাগছে, কোনটা কেমন ডিমান্ড, এখন থেকে টুকটাক রিসার্চ করতে থাকেন। দেন এগুলো তো আপনাদের তো এখনো অনেক টপিক বাকি, অনেক কিছু বাকি, ফাইনালের পরে আসলে মার্কেট প্লেসে যেতে হবে সবকিছু কমপ্লিট করার পরে। ওকে, ম্যাম ম্যাম আমাদের কি তাহলে ওই অফ পেজ আর টেকনিক্যাল এসইওর ওটার আলাদা ক্লাস থাকবে না? হ্যাঁ ওগুলো আলাদা ক্লাস। ম্যাম আগামী শনিবার আমি ওই যে টুইটার অ্যাকাউন্টটা আর ইয়াটা দেখাবো একটু, অ্যাকাউন্টটা বলেছিলেন আচ্ছা আগামী ঠিক শনিবার। আছে, ঠিক আছে দেখে দেওয়ার চেষ্টা করবো। আপু আগামী ইউটিউব শনিবারে চ্যানেল হবে কি অডিট কিনা, করা যায়? হ্যাঁ বুটিজেন অডিট করা যাবে না, কারণ তার ভিডিওগুলো অডিট করবেন, ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাতে হয় আর কি, যেগুলো বেশি লো স্কোর ওগুলো। ঠিক আছে আব্দুল ভাই, আপনারটা আগামী ক্লাসে দেখবো না, আগামী ক্লাসে আমি এসইও দেখবো, ওটাতে আচ্ছা, ফুল টাইম দিতে হবে ওই ক্লাসটাতে। প্রবলেম নাই ম্যাম। তারপরে ক্লাসে দেবো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করে সেই মেথডটা দেবো, কিছু ফরম্যাট দেবো, ওই ক্লাসটা শর্ট হবে, ওই ক্লাসে আপনারটা দেখবেন। জি ম্যাম, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, ম্যাম ওই যে আপনার লাস্ট যেটা কথা ছিল যে আপনি এই যে গার্ডেনিং টিপস যে ওয়েবসাইটে দেখিয়েছিলেন, ওখানে প্রত্যেকটা ধরেন হেডিং এর পরে পরে একটা করে ইমেজ কন্টেন্ট দিয়েছিল, কিন্তু আসলে এখন ওটা যে ফিচার ইমেজ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন ধরেন আমরা তো 10টা ধরেন আমি 10 পয়েন্টের একটা কন্টেন্ট দিয়েছি আর কি, কিন্তু 10টা ইমেজ দেওয়ার মতো তো মানে না, স্টেপ বাই স্টেপ 10টা পয়েন্টে 10টা দিলে বেশি হিবিজিবি হয়ে যাবে, এটা তো 5টা রাখেন। আমার পক্ষে পসিবল না, মানে টাইমও আপ- পসিবল না, পসিবল না, আমি দিয়ে দিছি আর কি যে আপনার পক্ষে পসিবল আপাতত না, বাট ক্লায়েন্টকে তো আর এই পসিবল না এটা আর বলা যাবে না, যখন আমি কাজ সবকিছু করবো ম্যাম, ইম্পসিবল তখন কাজকে পসিবল করা লাগবে। তখন তো আমি কাজ করবো শুধু, এখন তো আমার ওই সময়টা নাই, এই জন্য হ্যাঁ না, বলছিলাম এটা আর কি। সমস্যা নেই, 5টা দিবেন, এটা এত বেশি দিলে আপনার ওয়ার্ড লিমিট বুঝতে হবে। জি 10টা পয়েন্ট যদি এক একটা পয়েন্টের ওয়ার্ড লিমিট যদি 200, 250, 300 ওয়ার্ড হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ইমেজ রাখতে পারেন। বাট যদি এমন হয় 150, 200 ওয়ার্ডের মধ্যে আছে, জি তাহলে এত ঘন ঘন ইমেজ দিলে এটা আসলে ভালো লাগবে না। জি, ঠিক বুঝতে আছে, পারছি। আর সমস্যা ম্যাম কাইন্ডলি আমাদের ওই ফরম্যাটটা একটু দিয়ে দিন মেসেঞ্জার গ্রুপে, যাতে আমরা দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টটা এখনই করতে পারি। এখনই দিয়ে দিব আমি এটা। আপু ম্যাম একটা কোশ্চেন ছিল। শেষ করতে হবে আপু, কোন জি আপু বলেছেন, নাজনীন আপু, আপুর কোশ্চেন নিয়ে শেষ করব, বলেন। আপু আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যখন আমরা ছবি দিচ্ছি, এটাও তো আমরা এসইও করে দিচ্ছি। তো হুম, এসইও করে যখন দিচ্ছি তখন এখানে অল্টার টেক্সট এবং ক্যাপশনটা যেটা থাকছে, তো অল্টার টেক্সটে কি আমি হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু ইউজ করতে পারবো? হ্যাশট্যাগ দিয়ে করতে পারবেন, হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, কমা দিয়ে দিবেন, ট্যাগ আকারে যাবে। কিন্তু আপু যখন আমি এটা ছবি দিয়ে যখন করছি, তখন আমি যে হ্যাশট্যাগ যখন দিচ্ছি তখন আমার ছবির সাথে সাথে যখন মানে ওগুলো চলে আসছে আর কি, মানে এটা কি দেখাবে? মানে আপনার ছবিটা নিয়ে নিচ্ছে ট্যাগ সেকশনে। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ, ছবি তো আমি তো মানে ছবিটা যদি নিয়ে নেয় তাহলে আর চেঞ্জ করার দরকার নেই, ওটা থাকলেই হবে। ঠিক আছে, মানে জি, আমি যখন এটা করতেছি তখন আমি তো ওখানে অল্টার টেক্সট বা ক্যাপশন এগুলো সবকিছু দিচ্ছি। তো এখানে আমি অল্টার টেক্সটে যেগুলো দিচ্ছি, মানে আমার ওয়েবসাইট ভিজিট যখন করছি, পেজেই মানে ফ্রন্ট পেজে ওই ছবির সাথে হ্যাশট্যাগ গুলো চলে আসছে, মানে এটা কি এভাবে আসবে?
এটা তাহলে আমি দেখে দেবো না আপু আগামী ক্লাসে, হ্যাঁ কিভাবে জি আসছে আপনি যেভাবে বলছেন, আমি যেটা মনে করছিলাম এখন মনে হচ্ছে না বিষয়টা সেটা না, দেখতে হবে তাহলে আমি আগামী জি ক্লাসে দেখে দিব, ঠিক আছে? ম্যাম একটা লাস্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনি তো গত ক্লাসে বলেছিলেন না, বলেছিলেন যে ভিডিও আপলোডের ক্ষেত্রে লোডিং স্পিড কমানোর জন্য ইউটিউবে ভিডিওটা মেন ইয়ে হুম হবে, ঠিক আছে? হোস্ট তো হবে ইউটিউব। হ্যাঁ হোস্ট হবে। তো আমাদের ক্লায়েন্টের যে ভিডিও গুলা থাকবে, মানে যদি যখন কাজ করবো আর কি, তো দেখা যাবে যে সে অন্য নিশের ভিডিও, ঠিক আছে, অন্য নিশ নিয়ে কাজ করতেছে, আমাদের যে রিলেটেড নিশ সেটা না, ঠিক আছে। সেক্ষেত্রে আমার ইউটিউবে সেই ধরনের তার নো, কন্টেন্ট গুলা আপনার ইউটিউবে কেন, তার চ্যানেল থাকবে, তার চ্যানেলে তার ভিডিও থাকবে। ও আচ্ছা, তার চ্যানেলে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, অবশ্যই, আপনার চ্যানেলে কেন দিবেন বলেন? হ্যাঁ অবশ্যই সেটাই। তার চ্যানেল না থাকলে তার চ্যানেল আপনি ক্রিয়েট করে দিবেন, করে ভিডিও আপনি আপলোড করে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। ম্যাম ওকে। বিষয় হচ্ছে যে গত ক্লাসে যতগুলো আপনি এডিট করে দেখাইছিলেন ওই যে ওয়েবসাইটের আপনার পেজটা আর কি, মানে ফ্রন্ট পেজটা, হুম ওখানে যে ইউজার নেমটা দেখিয়েছিলেন আপনি চেঞ্জ করার জন্য, হুম কিন্তু ওখানে আপনার ওখানে মানে যে ওই ভিডিওটাতে দেখাচ্ছে ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, আমারটা তো দেখাচ্ছে ক্যান নট বি চেঞ্জ, এডিট এটা হচ্ছে না তো। এটা চেঞ্জ করতে হবে যে প্যান্থিয়নে, যে ঠিক আছে, এটা যে আমাদের ইয়া তো আপনার এমনি যেটা আমাদের ওয়ার্ডপ্রেসটা ওখান থেকে আবার চেঞ্জ করা যায়, যেটা আমরা সি প্যানেল থেকে ক্রিয়েট করি, এটা আচ্ছা, হচ্ছে আমাদের প্যান্থিয়নে যে এটা ক্রিয়েট করা চেঞ্জ করা লাগবে মেবি, এই জন্য মনে হয় ওরকম ইনঅ্যাক্টিভ দেখিয়েছে। জি জি, এটা ঠিক আছে। ওকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।